সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে জয়েন হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের ২৩৯তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো খাগড়াছড়ির ছেলে বিল্লালের জীবনের বাস্তব গল্প। বন্ধুরা, আমরা বলি যে আমরা দুধ আর কলা দিয়ে কালসাপ পুষি, কিন্তু আমি বলবো যে আমরা শুধু দুধ আর কলা দিয়েই কালসাপ পুষি না, আমরা মাঝে মাঝে আমাদের আশেপাশে ভাত আর কাপড় দিয়েও কালসাপ পুষি। আপনাকে যদি কেউ সামনে থেকে আঘাত করে, আপনি এই আঘাতটা ফিরাতে পারবেন, কিন্তু সেম আঘাতটাই যদি আপনাকে পিছন থেকে কেউ করে, আপনি সেটা সহজেই ফিরাইতে পারবেন না। আর পিছন থেকে সেই মানুষগুলোই আঘাত করে যাদেরকে আমরা এইভাবেই আমাদের পিছনে আগলে ধরে রাখি। বন্ধুরা, খাগড়াছড়ির ছেলে বিল্লালের সাথে যেটা হয়েছে সেটা শোনার পর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজে গেল। এই মানুষটার সাথে যেটা হয়েছে আমার কাছে মনে হয়েছে রমজান মাস আল্লাহর আরশটাকে পেয়েছে। গল্পটা ভীষণ শিক্ষণীয় হবে। এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই শুনবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমার নাম মোহাম্মদ বিল্লাল। আমার বাড়ি অরণ্যে ঘেরা শহর খাগড়াছড়ি। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার একটা পুপি সহ আমার একটা ছোট্ট ফুফাতো বোন। আমার পুপি আমাদের পরিবারে থাকার সাথে একটা ছোট্ট ঘটনা আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার বাবা অনেক ঋণ করে, অনেক টাকা পয়সা নষ্ট করে, অনেক ধুমধাম করে আমার পুপিকে বিয়ে দেয়। আমার পুপিকে যখন বিয়ে দেয়, আমার পুপাটা মোটেও ভালো ছিল না। আমার ওই পুপা আমার পুপির গায়ে প্রচুর পরিমাণ হাত তুলতো, তাকে প্রচুর মারতো, এবং মারার মাত্রাটা এরকম ছিল যে একদিন মারতে মারতে আমার পুপির একটা চোখ সম্পূর্ণ নষ্ট করে ফেলে। আমার বাবা আমার পুপির ট্রিটমেন্ট করে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু ডাক্তার বলে যে চোখটা আর জীবনে ঠিক হবে না। চোখের ভিতরের যে কণিটা ছিল এটা নষ্ট হয়ে যায়, এবং ওই কণি নষ্ট হয়ে যাওয়ার পরে আমার পুপি আর প্রপারলি কোনো কাজ করতে পারে না। আর কাজ না করতার কারণে আমার পুপা প্রতিনিয়ত আমার পুপির গায়ে হাত তোলে এবং এমনভাবে মারে যে কন্টিনিউ আমার পুপি আমাদের ঘরে এসে কান্নাকাটি করে, আমার বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে। আমার সেই সময় কিন্তু কোনো দাদা দাদি ছিল না, ওরা দুজনেই মারা গেছে, যার জন্য আমার বাবাই ছিল একমাত্র গার্ডিয়ান। আমার বাবা তখন সিদ্ধান্ত নিল যে যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে কি আমি আমার মেয়েটাকে লালন পালন করতাম না। আল্লাহ যদি আমাকে কোনো মেয়ে সন্তান দেয়নি, আমার একটাই মাত্র ছেলে, তাহলে সেখানে হচ্ছে আমার বোনটা যদি আমার ঘরে থাকে কী এমন প্রবলেম হবে। এই প্রস্তাবটা আমার মায়ের কাছে আমার বাবা রাখার পরে পুনরায় আমার মা রাজি হয়। আমার মা বলে ঠিক আছে, আপা যদি আমাদের সাথে থাকে তাহলে তো আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের ঘরে তো এমনিই মানুষ নাই, উনি থাকলে আরও ভালোই হবে। এরপরে আমার বাবা আমার হচ্ছে পুপুর বাড়িতে গিয়ে আমার পুপুকে দিয়ে আমার পুপাকে ডিভোর্স করিয়ে আমার ছোট্ট পুপাতো বোনটাকে নিয়ে আমার বাবা হচ্ছে আমাদের পরিবারে নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে তখন আমি, আমার ফুফাতো বোন, আমার মা, বাবা আর হচ্ছে আমার পুপি খুব সুন্দর করে আমাদের দিনগুলো এভাবে সামনের দিকে অতিবাহিত হচ্ছিলো। কিন্তু আমার মায়ের গর্ভে কোনো সন্তান হচ্ছিল না। আমাদের এলাকাটা ছিল সম্পূর্ণ পাহাড়ি একটা এলাকা। ওখানে প্রচুর পরিমাণ গাছগাছালি ছিল, অনেক বন জঙ্গল ছিল, এবং ধ্যান করার জন্য একটি স্পেশাল জায়গাও ছিল। তো এই জন্য আমার মা চিন্তা করে যে হয়তো প্যারানর্মাল কোনো একটা কারণে আমার মায়ের ঘরে সন্তান হয় না। এই জন্য আমার মা ডাক্তার, কবিরাজ থেকে শুরু করে অনেকের কাছে যায়, কিন্তু কোনোভাবে কোনো কাজ হয় না। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে একজন বৃদ্ধ মহিলা, উনি লাইক উপজাতি একটা মহিলা, উনি ভিক্ষা করার জন্য আমাদের মানে মুসলিমদের ভিতরে ঢুকে। যারা পাহাড়ি মানুষ তারা ব্যাপারটা খুব ক্লিয়ার করে বুঝবেন, যারা রাঙামাটি, খাগড়াছড়ি, পানছড়িতে জন্ম নিয়েছেন, ওখানে পাহাড়িদের একটা ইউনিট আছে, বাঙালিদের একটা ইউনিট আছে। পাহাড়ের মধ্যে এক পাশে বাঙালি থাকে, আরেক পাশে হচ্ছে পাহাড়িরা থাকে। পাহাড়িরা যেখানে থাকে এখানে হচ্ছে মানে মুসলিম বাঙালিরা বসবাস করে না, আর মুসলিম বাঙালিরা যেখানে বসবাস করে ওখানে পাহাড়িরা বসবাস করে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাসায় একদিন একটা উপজাতি মহিলা একটা ছোট্ট শিশুকে নিয়ে ভিক্ষা করার জন্য আসছে। তো ভিক্ষা করার জন্য যখন আসছে, আমিও কিন্তু তখন খুবই ছোট ছিলাম, আমি আমার মায়ের মুখে শুনেছিলাম। তো ছোট ছিলাম, ওই ভিক্ষুক মহিলাটা মানে বাচ্চাটা আমার সাথে নাকি মানে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়, মানে ও আমাকে ছেড়ে যেতে চায় না। ওই ভিক্ষুক মহিলাটা আমাদের ঘরে খাবার খাওয়ার পরে আমাদের বারান্দার ভিতরে একটু বসে, এবং ওই বসার মুহূর্তেই ওই বাবুটা আমার সাথে খেলতে খেলতে বাবুটার আমাকে ছেড়ে যায় না। মানে আমিও তাকে ছাড়তেছি না, বাবুটাও আমাকে ছাড়তেছে না, দুজনকে কঠিনভাবে জড়িয়ে ধরে আছি। ওই ভিখারি মহিলা তার সন্তানকে নেওয়ার জন্য খুবভাবে ট্রাই করে, এবং আমার মা আমাকে ওই বাচ্চা থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করে, বাট কোনোভাবেই কোনো কাজ হয় না। আমি কোনোভাবেই বাচ্চাকে আমার বুক থেকে সরাচ্ছিলাম না।
এই দৃশ্যটা দেখার পরে আমার বাবার কাছে খুব খারাপ লাগলো। আমার বাবা তখন ওই ভিখারি মহিলাটাকে বলল যে, "দেখেন আপনি তো এলাকায়, এলাকায় ভিক্ষা করে খান। আপনার তো অত টাকা পয়সা নাই। আপনি আপনার এই সন্তানটাকে মানুষ করতে পারবেন না।" আমার বাবার কিন্তু প্রচণ্ড রকম জায়গা সম্পত্তি ছিল। মানে অনেক। এক কথায় বলতে গেলে আমার বাবা ওই এলাকাতে মোটামুটি নামকরা একজন রিচ পারসন ছিল। মানে এই পাশ থেকে ও পাশের দিকে তাকালে আমাদের জায়গা সম্পত্তিগুলো দেখা যাইত না। এত পরিমাণ অরণ্য ছিল আমাদের। আর এগুলোই ম্যাক্সিমাম আমার বাবার কিনা। কারণ আমার বাবা ওখানে ব্যবসা করত। বিভিন্ন রকমের ব্যবসা আমার বাবা করত। বিশেষ করে কাঠের ব্যবসা করতো। আমাদের ফার্নিচারের ব্যবসাটা অনেক ভালো ছিল। বাবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাগড়াছড়ি থেকে কাঠ পাঠাতো। তো ওই ব্যবসাটা করে আমার বাবা প্রচণ্ড রকমের বাগান, জায়গা, সম্পত্তি অনেক কিছুই কেনে। তো সেক্ষেত্রে আমার বাবা ওই মানে উপজাতি মহিলাটাকে বলে যে, "আপনার বাচ্চাটাকে আমার কাছে দিয়ে যান, আমি ওকে লালন পালন করে বড় করব।" এই কথা যখন আমার বাবা বলে, তো বৃদ্ধ মহিলাটা তখন বলতেছিল যে, আমার এই বাচ্চাটা হচ্ছে উপজাতি বাচ্চা, মানে চাকমা বাচ্চা। এটা কি আপনাদের সাথে থাকতে পারবে?" তখন আমার বাবা বলে যে, "বাচ্চাটা তো এখন অনেক ছোট, ও তো কোনো কিছুই বোঝে না। দিন, দুনিয়া, সমাজ, ধর্ম কোনো কিছুই বোঝে না। আমি বাচ্চাটাকে আস্তে, আস্তে করে লালন পালন করব। লালন পালন করে আমি তাকে মুসলিম করে মুসলিম সম্প্রদায়ে বড় করব।" এই কথাটা যখন আমার বাবা বুঝিয়ে শুনিয়ে ওই বৃদ্ধ মহিলাটাকে বলে, তখন ওই মহিলাটা একটা পর্যায়ে রাজি হয়। কিন্তু সে বলে যে, "আমার একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আপনি কখনো কোনোদিন কোনো উপজাতির কাছে বলতে পারবেন না যে এটা আমার সন্তান।" তখন বাবা ওই মহিলাকে জিজ্ঞেস করে, "আপনি কোত্থেকে আসছেন?" তখন ওই মহিলা বলে যে সে নাকি পানছড়ি থেকে আসছে। তো খাগড়াছড়ি থেকে পানছড়ির দূরত্ব কিন্তু প্রায় অনেক, ১ ঘন্টা লাগে যাতায়াত করতে। তো সেক্ষেত্রে আমার বাবা বলতেছে, "এত দূর থেকে একটা উপজাতি ছেলে এটা কেউ বুঝতেই পারবে না। কোনো প্রবলেম নেই।" আর ছেলেটাও দেখতে কিছুটা আমাদের বাঙালির মতো ছিল। মানে একেবারেই যে চাকমার মতো দেখাচ্ছিল ব্যাপারটা এরকমও না। মানে প্রপার কিছু চাকমা ছেলে আছে যাদেরকে দেখলেই বোঝা যায়, ওরকম না। মানে বাচ্চাটা কিছুটা আমাদের বাঙালিদের মতো ছিল। তো যাই হোক, এরপরে আমার বাবা সিদ্ধান্ত নিল যে বাচ্চাটাকে রেখে দেবে এবং মহিলাটাকে চাল ডাল দিয়ে সাথে কিছু টাকা পয়সাও দিয়ে দেয় এবং বলে যে, "আপনার যদি বাচ্চাকে কখনো দেখতে মন চায়, আপনি আইসেন, আপনার বাচ্চাকে আপনি দেখে যান, কোনো প্রবলেম নাই।" এটা বলার পরে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই যে মহিলা একবার যায়, সে আর কখনোই তার বাচ্চাকে দেখার জন্য আসে না। সে আর কখনোই ওই ছেলেটাকে দেখার জন্য আসে না। আমার বাবা খুব আদর করে তার নাম রাখে শাহজাহান। বাবা তার নাম রাখে শাহজাহান এবং খুব আদর করে, আমাকে যতটা আদর করে, আমার বাবা ওই বাচ্চাটাকে ঠিক তার চেয়ে অনেক বেশি আদর করে। অনেক কষ্ট করে লালন পালন করে বাচ্চাটাকে বড় করে। এভাবে আমাদের দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। আমি, আমার ফুফাতো বোনের নাম ছিল হচ্ছে জোহরা এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল শাহজাহান। আমরা সবাই মিলে একই পরিবারে একটু, একটু করে বড় হচ্ছিলাম। আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন ছিল না। প্রচুর সুখ, শান্তি আর ভালোবাসার মাঝে আমাদের দিনগুলো কাটে। আর পাহাড়িতে বসবাস করা একটা অন্যরকম ব্যাপার-স্যাপার আছে। কারণ ওখানে পাহাড়িদের মাঝে, মাঝে অনেক বড়, বড় অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানগুলোতে আমরা যাতায়াত করি। আমাদের অনেক রকম বন্ধু থাকে। পাহাড়ি বন্ধু থাকে, বাঙালি বন্ধু থাকে। এরকম করতে, করতে আমি আমাদের এলাকারই কোনো একটা স্কুলে ক্লাস 10 এ পড়ি। আমি গল্পটা ঠিক তখন থেকেই শুরু করি। আমি যখন ক্লাস 10 এ পড়ি তখন আমি পড়াশোনার প্রতি যথেষ্ট পরিমাণ মেধাবী ছিলাম। আর এটা কিন্তু কোনো স্কুল ছিল না। আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করি। ওখানে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি তখন হচ্ছে ক্লাস 10 এ পড়ি। আর আমার যে ছোট ভাইটা ছিল শাহজাহান কিন্তু পড়াশোনার প্রতি মোটেও ভালো ছিল না। মানে ও মানে এরকম ছিল যে ওকে বাবা মেরে ধরে পর্যন্ত ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করাতে পারে নাই। নিজের নামটাও শাহজাহান লিখতে পারে না। এবং যার কারণে বাবা ওর পড়াশোনা বন্ধ করায় দেয়। ওর মাও যেহেতু আর আসে না, আমার বাবার পরিচয় তাকে আস্তে, আস্তে করে বড় করতে থাকে। আমাদের পরিবারে সে আস্তে, আস্তে বড় হয় আর আমি পড়াশোনা করি এবং জোহরাও কিন্তু মোটামুটি অনেক ভালোই পড়াশোনা করে। অ্যান্ড আমি যখন ক্লাস 10 এ পড়ি, জোহরা তখন হচ্ছে ক্লাস 7 এ পড়ে। ও তখন ক্লাস 7 এ পড়ে। তো ও মোটামুটি অনেক ভালো একজন স্টুডেন্ট। এভাবে দিনগুলো কাটতে, কাটতে আর এভাবেই দিনগুলো কাটতেছে। একটা পর্যায়ে এভাবে কাটতে, কাটতে আমি এসএসসি পরীক্ষা দেই এবং এসএসসিতেও আমি মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট করে পাস করি। পাস করার পরে খাগড়াছড়ি থেকে একটু মানে খাগড়াছড়ি আমরা যেখানে থাকতাম, এটা ছিল খাগড়াছড়ি থেকে শহর থেকে একটু ভিতরে। মানে শহর থেকে একটু ভিতরে। বাট আমি এরপরে যখন এসএসসি কমপ্লিট করি, এসএসসি কমপ্লিট করার পরে আমি তখন কমপ্লিটলি হচ্ছে খাগড়াছড়ির ভিতরে চলে আসি। মানে মেইন সিটিতে চলে আসি। মেইন সিটিতে আসার পরে আমি ওখানে একটা কলেজে ভর্তি হই এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করি এবং আমি বরাবরের মতো পড়াশোনার প্রতি যথেষ্ট ভালো ছিলাম। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে। আমার কলেজে যত শিক্ষক শিক্ষিকা আছে সবাই আমার বাবাকে বলে যে, "আপনার ছেলেটা প্রচুর পরিমাণ মেধাবী। ও একদিন পড়াশোনা করে অনেক ভালো করতে পারবে। ওর পড়াশোনা কখনো আপনারা বন্ধ করাবেন না।" এবং আমার বাবাও যেহেতু অনেক রিচ পারসন ছিল, আমার কোনো কিছুরই অভাব ছিল না। দিন আর রাতগুলো এভাবে কাটতে, কাটতে আমি একটা পর্যায়ে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি, ওঠার পরে ওই সময়টাতে আমাদের পাহাড়িদের একটা অনেক বড় অনুষ্ঠান হয়।
মানি এটা ছিল জানুয়ারি জানুয়ারি, ফেব্রুয়ারি খুব মাঝামাঝি সময় আরকি। ওই সময়তে পাহাড়েতে অনেক বড় অনুষ্ঠান হয়। মানে পাহাড়িরা অনেক বড় আনন্দ ফুর্তি করে। ওরা বড় অনুষ্ঠান করে। তো সেই অনুষ্ঠানে যেহেতু আমার পাহাড়ি অনেক বন্ধু-টন্ধু আছে, তারা আমাকে অনেক ইনভাইট করে। তারা আমাকে বলে যে, "এলাকাতে আয়, আমরা ঘুরবো-টুরবো।" অনেক বেশি মজা-মাস্তি করে। আর বিশেষ করে জানুয়ারি আর ফেব্রুয়ারি এই ২ টা মাসে আমার যতই প্রবলেম হতো, আমি ২ টা মাসে হচ্ছে রাঙামাটিতেই থাকতাম। খাগড়াছড়িতেই থাকতাম। তো এরপর আমি খাগড়াছড়ি চলে যাই। ওখান থেকে ভিতর থেকে খাগড়াছড়ি শহর থেকে আমি তখন গ্রামের দিকে যাই এবং গ্রামে যাওয়ার পর আমি ওখানে থাকতেছি। তো তখন বড় অনুষ্ঠানগুলোতে আমি যাই। যাইতে আমার একটা বন্ধু থাকে। ওর নাম হচ্ছে গিয়ে নিথন চাকমা। তো আমার এই বন্ধুটা নিথন আমাকে বলে যে, তোকে আমি বাঁশি বাজানোটা শিখাবো। বাঁশি বাজানোটা তুই শিখ, আমাকে এটা বলে। ও কিন্তু আবার খুব ভালো বাঁশি বাজাইতে পারে। তো আমাকে বাঁশি বাজানোটা শিখায়। আমি তখন মোটামুটি একটু ভালো বাঁশি বাজাইতে পারি। নিথনের কাছ থেকে মোটামুটি সমস্তভাবে আমি বাঁশির তালিমটা নিয়ে নিই। এরপরে আমি মাঝে, মাঝে কী করি, যেহেতু পাহাড়ি এলাকা, ওই পাহাড়ি এলাকায় উঁচু পাহাড়ের চূড়ায় বসে আমি তখন বাঁশি বাজাই। অ্যান্ড আমি এত সুন্দর বাঁশি বাজাই যে আমার বাঁশির সুরে দূর দূরান্ত থেকে পাহাড়ি মেয়েরা ছুটে আসে। আমার বাঁশির শব্দ এতটাই সুন্দর ছিল যে পাহাড়িদের বড় অনুষ্ঠানগুলোতে আমাকে বাঁশি বাজানোর জন্য নিয়ে যেত। তাদের বড় প্রোগ্রামগুলোতে তারা আমাকে ডাকতো, আমি ওখানে গিয়ে বাঁশি বাজাইতাম এবং বাঁশিওয়ালা নামে আমি ওই খাগড়াছড়ি মাটিতে খুব পরিচিত একটা মুখ হয়ে যাই এবং এভাবে বাঁশি বাজিয়ে আমি অনেক টাকা উপার্জনও করি। পাহাড়িদের কাছে কিন্তু পাহাড়িরা কিন্তু মোটেও গরিব না। তারা কিন্তু অনেক রকমের ঝুম চাষ থেকে গরু, ছাগল থেকে শুরু করে অনেক রকম ওরা প্রাণী পালে। ওটা দিয়ে কিন্তু তারা মোটামুটি অনেক টাকা উপার্জন করে। তাদের কিন্তু কোনো রকম টাকা পয়সার অভাব নাই। প্রচণ্ড রিচ পারসন তারা। এইজন্য তাদের কোনো বিয়ে-টিয়ে থেকে শুরু করে প্রোগ্রামগুলোতে গেলে বাঁশি বাজালে তারা অনেক টাকা দেয়। তো বাঁশিওয়ালা নামে আমি খুবই পরিচিত হয়ে যাই। আস্তে, আস্তে আমি নিজেও বাঁশি বাজাই। তখন আর আমি খুব বেশি একটা খাগড়াছড়ি শহরে থাকতেছি না। আমি তখন বেশিরভাগ সময় গ্রামেই থাকি এবং আমাদের এই গ্রামে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ আমাদের গ্রামটা এমন একটা গ্রাম, খাগড়াছড়িতে যারা গিয়েছেন তারা জানবেন যে একেবারে বন জঙ্গলে ঘেরা একটা মনোমুগ্ধকর পরিবেশ। গভীর রাতে যখন রাত ৩টা কি ৪টা বাজে, তখন যদি ঘুম ভেঙে যায়, আপনি যদি পাহাড়ের ভিতরে হাঁটতে চান, বনের ভিতরে, আপনি ঘুঙুর করে একটা শব্দ শুনতে পাবেন এবং দূর থেকে আপনি এমন একটা বাতাসের সাথে এমন একটা সুর ভেসে আসে, সেটা শুধুমাত্র তারাই জানে যারা ঘন জঙ্গলে গভীর রাতে ঘুরেছে এবং দূর দূরান্ত থেকে পাখির কিচিমিচি শব্দ ভেসে আসে। অনেক ভালো লাগে। তো এরকম পরিবেশ ছেড়ে আমার মোটেও খাগড়াছড়ি শহরে আসতে ইচ্ছে করে না। এজন্য আমি বেশিরভাগ সময় হচ্ছে গ্রামে থাকি। এভাবে দিন আর রাতগুলো কাটতে একটা পর্যায়ে পাহাড়িদের অনেক বড় একটা অনুষ্ঠান হয়। তো ওই অনুষ্ঠানে ওরা মোটামুটি আমাদের বাঙালিদের সবাইকে ইনভাইট করে এবং আমিও সেদিন যাই। বাট এটা ছিল পাহাড়ের অনেক ভিতরের একটা জায়গা। যেই ছাকমারা আমাদেরকে দাওয়াত দিয়েছে তাদের এটা ছিল একদম কুচির ভিতরে। পাহাড়ের কুচি যারা চিনেন, ২ পাশে পাহাড় থাকে এবং পাহাড়ের মধ্যখানে যে কুচি থাকে, ওই কুচির মাঝে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়। তো ওই কুচির মাঝে আমরা যাই। তো অনুষ্ঠান শেষ হয়ে যায় রাত প্রায় ৩:৩০টার মতো বাজে। ৩:৩০ বাজে যখন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে ওইদিন আমার প্রচণ্ড রকমের মাথা ব্যথা করতেছিল। তো আমি পাহাড়েতে বড় হয়েছি, পাহাড়ি মানুষদের সাথে আমার উঠা বসা, কিন্তু তারপরেও আমার মাঝে একটা প্রবলেম ছিল। সেটা হচ্ছে, আপনারা খুব খেয়াল করে দেখবেন যে পাহাড়িদের গায়ে মাঝে, মাঝে একটা গন্ধ আসে। এক ধরনের একটা গন্ধ আসে। আমি জানি না এটা অনেকেই পান কিনা, বাট আমি পেয়েছিলাম যে ওই গন্ধটা এমন একটা গন্ধ যেটা নাকে আসার পর থেকে সাথে আমার বমিট হয়ে যায়। আমি বমি করে ফেলি। আমি নিঃশ্বাস নিতে পারি না। ওই গন্ধটা আমার কাছে এতটা বাজে মনে হয়। এরপর আমি কী করি, যখন আমাকে ওই ঘ্রাণটা আমার নাকে আসার পর আমার তখন মাথা ঘুরে যেতে থাকে, আমি বমি করি। আর সেদিন প্রচুর পরিমাণ পাহাড়ি মেয়েরা আসে এবং তারা তাদের মতো করে প্রচণ্ড মজা মাস্তি করতেছে। রাত যখন ৩টা বাজে তখন আমি আর নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমার বমি হইতে আমার চোখ কপালে উঠে গেছে। আমার আর মাথা ঘুরাইতেছে। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আমার বাড়ি চলে যাব। তখন আমার পাশে একটা ভাই আছে, যে ভাইটা আমাদের সাথেই থাকতো, শাহজাহান। আমি বললাম যে, "শাহজাহান, চল আমি বাড়ি যাব।" ও আমারে বলে, "ভাই আপনি যান, আমি পরে যাব।" মেইন কথা হচ্ছে শাহজাহান তো আসলে উপজাতি মানুষ, আর ওর ও যতই হোক না কেন জন্মগতভাবে তো উপজাতি। এজন্য উপজাতিদের মাঝে গেলে ও কোনোভাবে আসতে চায় না, ওদের সাথেও মিশে যায়। রক্তের একটা টান আছে, ব্লাড রিলেশন এরকম আর কি। তো যাই হোক, এরপর ও যখন আমার সাথে আসে না, তখন আমি একাই হচ্ছে পাহাড়ের এঁকে বেঁকে রাস্তা দিয়ে আমি হেঁটে আসতেছি। এভাবে আস্তে একটা পর্যায়ে আমি যখন পাহাড়ের কুচি থেকে পাহাড়ের উপরে উঠার পরে একটা পাহাড়ের উপরে উঠছি, ওইখান থেকে ঢালু থেকে নামার পরেই হচ্ছে আমাদের বাড়িটা, সদর রাস্তার পাশে আমাদের বাড়ি। তো আমি যখন পাহাড়ের ঢুলো থেকে নামতেছিলাম, আমি ওই সময় একটা ঢাক শুনতে পাই। কে জানে আমাকে বলতেছিল যে বাঁশি বাজা, ওরকম একটা কথা বলে। তো এরকম একটা কথা যখন আমি শুনতে পাই, আমি প্রথমত একটু ভয় পেয়ে যাই যে এত রাতের বেলায় এই জায়গার ভিতরে বাঁশি বাজা আমাকে কে বলবে, একটু ভয়ে পাই আমি। তো পরে আমাকে পুনরায় আবার বলতেছে যে বাঁশি বাজা। যখন ২ বারে বাঁশি বাজার কথাটা বলে, তখন আমি পিছনের দিকে ফিরে তাকাই। তাকানোর পর আমি কোনো কিছুই দেখতে পাই না। কোনো কিছু আমি দেখতে পাই না। আমার তখন মনের ভিতরে প্রচণ্ড রকমের ভয় ঢুকে যায়। এত পরিমাণে ভয় ঢুকে যে আমি বলে বোঝাতে পারবো না।
মানে চারদিকটা কেমন জানি একেবারে নীরব হয়ে যায়। থমথম নীরবতা কাজ করতেছিল। আমার নিঃশ্বাস ফেলতে অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি তখন করি কি একটা দৌড় দেই। মানে ওইখান থেকে একটা দৌড় দেই। যখন পাহাড়ের উঁচু থেকে আমি যখন ঢালুর দিকে দৌড় দেই, দৌড় দেওয়ার পরে আমার কাছে মনে হয় যে সামনে থেকে কিছু একটা মানে লাইক একটা বাতাস টাইপের কিছু একটা এসে আমার বুকের ভিতরে ঢুকে গেছে। এরকমটা আমার কাছে মনে হয়। এবং এইটা যখন আমার বুকে ঢুকে যায়, ঢুকে যাওয়ার সাথে, সাথে আমি অজ্ঞান হয়ে যাই। অ্যান্ড আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই যে আমি আমাদের ঘরে আছি এবং আমার বাবা-মা দুজনেই কান্নাকাটি করতেছে। একজন ঠাকুর আছে, ঠাকুর মানে লাইক হচ্ছে হিন্দুদের খ্রিস্টানদের ওরকম কিছু হয় আরকি। উনি হচ্ছে আমাকে মানে আমার মাথায় পানি-টানি দিতেছে, আমার হাতে শিরা দিতেছে, উনি ট্রিটমেন্ট করতেছে। এরপরে আমি আস্তে, 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 আস্তে একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমার কি হয় আমি জানি না। আমি আমার পুরো শরীর মোটেও নাড়াইতে পারি না। মানে শরীর এত পরিমাণ ব্যথা করে যে মানে আমি আর কি বলবো ঠিক বলে বোঝাতে পারব না। এরপরে ওই কবিরাজটা মানে ওই ঠাকুরটা আমার মাকে বলে যে, "আপনার ছেলেকে আর কখনো বাঁশি বাজাইতে বইলেন না। কারণ সে যদি বাঁশি বাজায় তাহলে তার লাইফে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।" এবং ওর সাথে এখন যেটা ভিড় করেছে, যেটা ওর লাইফে এসেছে, এটা হচ্ছে একটা পরী। বলল যে একটা পরী তাকে ভর করেছে এবং ওই পরীটা তাকে সহজে ছেড়ে যাবে না। ও যদি কখনো বাঁশি বাজায় এরপরে কিন্তু আমি আর পরীটাকে ওর কাছ থেকে সরাইতে পারব না। এটা হচ্ছে আমার মাকে বলে। তো বলার পর আমার মা আমাকে বলে যে, "তুই এভাবে বাঁশি বাজাস না। বাঁশি বাজাইলে খুব প্রবলেম হবে। কারণ তোর মাঝে এই ধরনের প্রবলেমটা আছে।" তো মা যখন এই কথাটা বলে এরপরে আমার যে স্বপ্ন ছিল আমি বাঁশি বাজাবো, ওই বাঁশিটা আমার আর বাজানো হয় না। আমি কেমন জানি একটু একা হয়ে যাই। সব দিক থেকে একটু নীরব হয়ে যাই। কারণ আমার লাইফে ছিল না কোনো গার্লফ্রেন্ড, ছিল না কোনো ভালো ফ্রেন্ড, ছিল না কোনো কাছের কিংবা পাশের মানুষ। আমার লাইফে একটাই মাত্র বন্ধু ছিল, এটা হচ্ছে বাঁশি। আমি নিথুর কাছ থেকে বাঁশিটা এত ভালোভাবে শিখেছি, বাঁশিতে ফুঁ দিলে মনে হয় আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু সে বাঁশিটা আমি আর বাজাইতে পারি না। আমার মা আমাকে বাঁশি বাজাইতে দেয় না। মায়ের কাছ থেকে এভাবে ঝগড়া করতে, করতে একদিন আমি মায়ের অনিচ্ছায় মানে মাকে না বলে আমি হচ্ছে আমাদের পাহাড়ে উঠি এবং উঠে আমি ওখানে বাঁশি বাজাই। এবং এইটা আমার মায়ের কানে আসে। রাত তখন আনুমানিক প্রায় ১২টা থেকে ১২:৩০ বাজে। মা তখন বাবাকে নিয়ে ওইখানে যায়, ধরে আমাকে খুবভাবে মারে। মেরে আমাকে ওখান থেকে হচ্ছে ব্যাগ-ট্যাগ নিয়ে আমাকে খাগড়াছড়িতে পাঠায় দেয়। যখন খাগড়াছড়িতে পাঠায় দেয় তখন আমার ভিতরে এত পরিমাণ কষ্ট লাগে যে শালার মানে আমি কি করব ঠিক কোনো কিছুই বুঝতে পারি না যে আমার লাইফটা কেন এরকম হয়ে গেল। মানে একটা জিনিসকে ভালোবাসতাম সেটা আমার কাছ থেকে এভাবে হারায় গেল। এরপরে এভাবে দিনগুলো কাটতে, কাটতে আমাদের ওই খাগড়াছড়িতেই একটা ছেলে আছে, ও আবার মানে হিন্দু ধর্মের মানুষ। খাগড়াছড়িতেই থাকে হিন্দু। তো আমাদের আসলে খাগড়াছড়িতে অত হিন্দু পরিবার থাকে না। ও একটা পরিবার। তো সেই পরিবারে ওদের হচ্ছে বাড়িতে বিয়ের একটা অনুষ্ঠান হয়। ওর কেমন জানি আত্মীয়। তো ও আমাকে বলে যে বিয়েতে যাবো। আমার আবার হিন্দুদের বিয়ের প্রতি আমি একটু আকর্ষণ বেশি। উপজাতির বিয়ে দেখেছি, মুসলমানদের বিয়ে দেখেছি, কিন্তু হিন্দুদের বিয়ে দেখি নাই। এবার আমি হিন্দুদের বিয়ে দেখবো এবং হিন্দুদের বিয়ে দেখার জন্য আমি আমার ওই বন্ধুর সাথে সেদিন হচ্ছে তাদের বাড়িতে যাই। তাদের বাড়িতে যাওয়ার পরে তাদের বাড়িটা এরকম একটা বাড়ি ছিল, খুব যে পাহাড়ি তাও না, আবার খুব যে সমতল এরকমও না। মোটামুটি মানে দুটো মিলিয়ে মোটামুটি ভালোই আছে ওরকম একটা বাড়ি। তো সেই বাড়িতে যাওয়ার পরে আমরা তখন রাতের বেলায় বন্ধু-বান্ধব সবাই মিলে, ওরা আবার একটু লাইক একটু ড্রিংকসের আয়োজন করে, একটু হার্ড ড্রিংকস। তো আমরা হার্ড ড্রিংকস করি সবাই মিলে। তো করার পর আমার মাথাটা তখন ঝিমঝিম করতে থাকে, প্রচণ্ড ঝিমঝিম করতে থাকে। তো আমার পাশে একটা ছেলে আছে, ও আবার বাঁশি বাজায়। মানে বাঁশি বের করে ও বাঁশি বাজাচ্ছে। কিন্তু ওর বাঁশিটা এতটাই মানে বেরসিক ছিল, মোটেও ভাল লাগতেছিল না। তো ভাল লাগতেছিল না, আমি তখন কী করি ওখানে বাঁশি আমি ওর কাছ থেকে নিয়ে বাঁশি বাজাইতেছি। তো বাঁশি বাজাইতে বাজাইতে ওখানে আরও কিছু পোলাপান ছিল, সবাই মিলে বলতেছে, "ভাই, বাঁশি বাজানোর জন্য বাঁশিওয়ালা একটা প্লেস দরকার। মানে বাঁশিওয়ালা একটা জায়গা দরকার। এখানে আপনি বাঁশি বাজাচ্ছেন কেন? মানে একটা আমরা সুন্দর জায়গায় চলেন, ওখানে গিয়ে আমরা বাঁশি বাজাই।" এরপর আমরা করি কি ওদের বাড়ি থেকে একটু দূরে একটা জায়গায় যাই। ওখানে আমরা সবাই মিলে গোল করে বসি। মানে আমি তখন কিন্তু পুরো ড্রিংকস করেছি। আমার মাথায় কিন্তু এই জিনিসটা নাই যে পরিবার থেকে আমাকে একবার নিষেধ করা হয়েছিল বাঁশি বাজানোর জন্য। এটা কিন্তু আমার মেমোরিতে আর মোটেও নাই। আমি তখন ওখানে বসে হচ্ছে বাঁশিতে ফুঁ দেই এবং ফুঁ দেওয়ার পর আমি সেদিন নাকি এত সুন্দর বাঁশি বাজাচ্ছিলাম, আমার আশেপাশে যারা ছিল তারা সম্পূর্ণ অবাক হয়ে গেল যে এত সুন্দর নাকি আমার বাঁশির সুর ছিল। যাই হোক, বাঁশি বাজাতে, বাজাতে একটা পর্যায়ে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। অজ্ঞান হয়ে যখন পড়ে যাই তখন তারা আমাকে কী করে ধরাধরি করে বাড়িতে আনে। বাড়িতে আনার পর আমার মাথায় পানি-টানি ঢালে, আমার আর হুঁশ আসে না। এরপরে ডাক্তারের কাছে নেয়, ডাক্তার আমাকে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি উল্টাপাল্টা কথা বলতেছি, মানে আবকা বকতেছি, উল্টাপাল্টা কথা বলতেছি এবং বলতেছি যে আমাকে বাঁশি দিয়ে আমি বাঁশি বাজাবো, আমি পাহাড়ে যাব, আমি এখানে যাব, আমি ওখানে যাব, এটা বলে আমি প্রচণ্ড রকমের চিল্লাফিল্লা করতেছি। এরপরে ওখানকার যে লোকগুলো ছিল তারা আমাকে ধরাধরি করে হচ্ছে আমার পরিবারে দিয়ে আসে, মানে আমার আব্বা আমার কাছে দিয়ে আসার করার পরে আমার ওই হিন্দু বন্ধুর কাছ থেকে জানতে পারে যে আমি বাঁশি বাজাতে গিয়ে ঢুলে পড়ে গেছি। এটা শোনার পরে তারা খুব বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে তারা প্রথম যে কবিরাজটা আমার জন্য নিয়ে আসছিল, কবিরাজ মিন্স হচ্ছে ওই মানে খ্রিস্টান ধর্মের লোকটাকে, তাকে আবারও নিয়ে আসে। তাকে আবারও নিয়ে আসার পরে উনি আমার ট্রিটমেন্ট করে, বাট উনি তখন আমার মাকে বলে যে এটা ওর ভিতরে এমনভাবে ঢুকে গেছে, এটা ওর কাছ থেকে সরানো এখন আর মনে হয় না সম্ভব। এটা বলার পরে আমার মা কান্নায় ভেঙে পড়ে, কারণ আমার মা এই জিনিসগুলোকে খুব বেশি ভয় পায়। আমার মা চিন্তা করে যে প্যারানর্মাল ব্যাপারগুলো এমন
এমন একটা ব্যাপার, এটা যদি একটা মানুষকে একবার ধরে বসে তাহলে তার কাছ থেকে এটার মোটেও সরানো সম্ভব হয় না। আমার মা তখন খুবভাবে কান্নাকাটি করতে শুরু করে। কবিরাজের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলে যে, "যেভাবেই পারেন আপনি আমার ছেলেকে সুস্থতা দান করে দেন। আমি আপনার কাছে চিরঋণী থাকব।" এটা সেটা বলে এরপরও কবিরাজ অনেকগুলো তাবিজ তুমান দেয়। মানে অনেকগুলো আমার ২ হাতে ২ পায়ে তাবিজ তুমান দেয় এবং এমনভাবে তাবিজ পরায় দেয় যে আমার পুরো শরীরে যেন তাবিজের একটা শহর বলা চলে। এভাবে সময়গুলো কাটতে, কাটতে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। এরপর আমার অবস্থাটা এরকম হয় যে আমি যেদিকে তাকায় আছি ওদিকে তাকায় থাকি। খাবার দিলে খাচ্ছি, ঘুমাইলে ঘুমাচ্ছি। মানে আমার নিজের মাঝে আমার নিজের কোনো ফিলিং নাই। আমার অনুভূতিগুলো আস্তে, আস্তে যেন হারায়ে যাচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। দিন আর রাতগুলো এভাবে কাটতেছে। আমার বাবা-মা দুজনে আমাকে খুবভাবে বোঝাচ্ছে। আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, ছোট ভাই শাহজাহান এবং বোন হচ্ছে জোহরা, সবাই মিলে আমাকে বোঝায়। কিন্তু আমি আর ঠিক হচ্ছি না। আমার সময়গুলো এভাবে কাটতেছে এবং আমার যেই কলেজে বন্ধু-বান্ধব ছিল তারাও পর্যন্ত আসে। দেখতে, দেখতে আমার ইন্টার ফাইনাল পরীক্ষা চলে আসে এবং ইন্টার ফাইনাল পরীক্ষার সময় আমার কলেজের যে টিচারগুলো ছিল তারা আমার প্রতি যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ ছিল। তাদের স্বপ্ন ছিল যে একদিন আমি এই কলেজের নাম উজ্জ্বল করব। কিন্তু এই মানুষটাই যখন এভাবে আস্তে, আস্তে তিলে, তিলে মৃত্যুর দিকে পড়ে যাচ্ছিলাম, তখন সবাই আমাকে নিয়ে প্রচণ্ড রকমের টেনশন করতে থাকে। সবাই আমাকে নিয়ে খুব টেনশন করে, আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, সবাই একদম পাগলের মতো হয়ে যায়। সময়গুলো এভাবে কাটতে, কাটতে আমার মা তখন আমাকে নিয়ে অনেক কবিরাজের কাছে যায়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে আমার মা নিয়ে যায়নি। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় মা আমাকে অনেক বড়, বড় কবিরাজদের কাছে নিয়ে যায়। কিন্তু কবিরাজরা আমার কোনো কিছুই করতে পারে না। কবিরাজরা পানি পড়া দেয়, তাবিজ দেয়, এই দেয়, সেই দেয়। ১০ দিন, ৫ দিন, ৬ দিন ভালো থাকি। এরপরে আমি আর ভালো থাকতে পারি না। মানে আমার ভিতরে যে প্রবলেমটা থাকতো, এটা হচ্ছে আমার কোলাহল ভালো লাগতো না। মানে মানুষের জাঁকজমট, কথাবার্তা, চিল্লাফিল্লা এগুলো আমার ভালো লাগতো না। আমার ভালো লাগতো নীরবতা। আমি সময় পেলেই, সুযোগ পেলেই একদম পাহাড়ের অদূরে হারায়ে যাইতাম। একদম পাহাড়ের উপরে উঠে গিয়ে বসে থাকতাম। মানে মানে যেটা হয়েছে একদম লোকাল কোনো প্লেসে আমি থাকতে পছন্দ করতাম না। নীরবতা, গম্ভীরতা, একাকিত্বতা এটা আমার ভালো লাগতো। এবং আমি মোটেও খাওয়া-দাওয়া করতাম না। এরকম হইতো যে আমি ২ দিনে ১ মুঠো ভাত পর্যন্ত খাইতাম না। আমার মা এত পরিমাণে টেনশনে পড়েছে আমাকে নিয়ে যে বলে বোঝানো যাবে না। আমার কোনো ভাই-বোন ছিল না। যে একটা ভাই ছিল সেও আমার আপন ভাই না। তো সেক্ষেত্রে আমার বাবা-মা আমাকে নিয়ে খুবই টেনশন করে। সময়গুলো এভাবে কাটতে, কাটতে একটা পর্যায়ে আমার মা আমাকে হচ্ছে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। সেই কবিরাজের বাড়ি হচ্ছে আ মানিকছড়িতে। মানিকছড়ি একটা কবিরাজের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ আমাকে দেখে। দেখার পরে কবিরাজটা একটু ভালো ছিল। মানে উনি মোটামুটি হুজুর টাইপের লোক ছিল, বড় মাওলানা। উনি আবার অত প্রফেশনালি করে না। মানে যেটা অনেক বেশি ক্রিটিক্যাল ওগুলা করে। তো আমার মা বলল যে, "পাহাড়ে আমাদের বাড়ি" এটা সেটা সবকিছু বলার পর ওনার মায়া লাগলো। এরপর উনি আমাকে দেখে। দেখার পরে উনি আমার মাকে বলে যে, "ছেলেটা মোটামুটি সবকিছুই ঠিক আছে। কিন্তু একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে এইটা যে ভিতরে এমনভাবে ঢুকছে, এটাকে আগে ঘৃণা লাগাতে হবে। কোনো কিছু করলে যাতে এটা ঘৃণা লাগে। ওই পরীটার যখন ঘৃণা লাগবে তখন ওই ছেলেটাকে ছেড়ে যাবে। এর আগে ছেলেটাকে ছেড়ে যাবে না।" তখন ওই কবিরাজ আমাকে বিভিন্ন রকমের কথাবার্তা জিজ্ঞেস করে যে রাতের বেলায় ঘুমাইলে আমার কী ধরনের প্রবলেমগুলো হয়। আমি তখন আমার প্রবলেমের কথাগুলো খুলেই বলি যে রাতের বেলায় আমি যতই প্যান্ট পরি, যতই কিছু করি সবসময় আমার প্যান্টের হুক খোলা থাকে এবং আমি যে বিছনায় ঘুমাই বিছনা সবসময় ভিজা থাকে। মনে হয় যেন প্রস্রাব করে দিয়েছি ওরকম ভিজা থাকে এবং আমি মানসিকভাবে সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকি। আমার মনে কোনো শান্তি নেই। সারাক্ষণ বিভিন্ন রকমের টেনশন আমাকে আঁকড়ে ধরে। এই কথাগুলো আমি ইনিয়ে বিনিয়ে ওই কবিরাজের কাছে বলি, হুজুরের কাছে বলি। বলার পর হুজুর আমাকে বলে যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা তোমার সাথে বিভিন্ন রকমের সম্পর্ক করে এবং ওই সম্পর্কগুলো করতে, করতে ওই পরীটা তোমার কাছ থেকে মজা নিচ্ছে। আর এই মজাটা সে এমনভাবেই নিচ্ছে সে কখনোই তোমাকে ছাড়বে না। মৃত্যু পর্যন্ত সে তোমাকে এভাবেই ধরে রাখবে। ওটার কাছ থেকে বাঁচার একটাই উপায় যে তুমি বিয়ে করে ফেলো। এটা আমাকে বলে এবং আমার আব্বা-আম্মা দুজনকেই বলে। তো তখন আমি তো পুরা পাগল মানুষ। আমাকে কে বিয়ে করবে? আমার মা বলে যে, "ও তো পুরা পাগল হয়ে আছে। ওরে এখন কে বিয়ে করবে?" এরকম পাগল আমাদের এলাকাতে আমি একমাত্র হচ্ছে বিল্লাল পাগল নামে পরিচিত হয়ে যাই। তো এরকম একটা ছেলের কাছে কে বা মেয়ে বিয়ে দিবে? এটা নিয়ে মা খুব টেনশনে পড়ে যায়। প্রচণ্ড রকমের টেনশনে পড়ে। এরপরেও কবিরাজ একটা কথাই বলে যে, "আপনার এটা করা ছাড়া অন্য কোনো রাস্তা আপনাদের কাছে খোলা নাই। এটাই হয়তো আপনারা করতে পারবেন।" এরপর আমার মা করে কি আমাকে নিয়ে হচ্ছে এখান থেকে আসার পরে বিভিন্ন জায়গায় আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। অনেক মানুষের কাছে যে মানে আমি বিয়ে করব, আমার বাবার যেহেতু অনেক বেশি অর্থ সম্পদ আছে সেক্ষেত্রে মানে সবই ঠিক আছে। কিন্তু আমি যখন পাগল জানতে পারি তখন আর কেউ আমার কাছে বিয়ে বসতে রাজি হয় না। এমনি সব কিছু ঠিক আছে, সয় সম্পত্তি সবই ভোগ করতে রাজি আছে। কিন্তু আমার সাথে কেউ বিয়ে বসতে রাজি হয় না। এভাবে সময়গুলো কাটতে, কাটতে একটা পর্যায়ে হচ্ছে আমাদের এলাকা থেকে মোটামুটি একটু দূরে একটা মেয়ে ও আমার কাছে বিয়ে বসার জন্য রাজি হয়। মানে ওর পরিবার রাজি হয় যে মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবে।
তখন আমার আব্বা-আম্মু সবকিছুই ঠিক আছে। তো সবকিছু ঠিক থাকার পরে এই মহিলার সাথে এই মেয়েটার সাথে আমার বিয়ে হওয়ার মানে সবকিছু একদম কথাবার্তা মোটামুটি সবকিছু ফাইনাল। বিয়ের ঠিক আগের দিন রাতের বেলায় মেয়েটা আর আমাকে বিয়ে করতে রাজি হয় না। সে তার হাত-টাত কাটে, পাগলামি করে, মাথা ফাটায় ফেলে। এরপরে মানে পাহাড় থেকে লাফ দেয়, প্রচুর পরিমাণ পাগলামি করে। তার পরিবারের মানুষগুলো জিজ্ঞেস করতেছিল যে, "মা তোমার কি হইছে? এরকম পাগলামি কেন করতেছো?" মেয়েটা তখন বলতেছিল যে ও আমাকে বিয়ে করবে না। তো কেন করবে না? মেয়েটা নাকি কার কাছ থেকে শুনছে যে আমি নাকি রাতের বেলায় মেয়েটাকে মেরে ফেলবো এরকম। মানে আমাকে যে কবিরাজের কাছে নেওয়া হয়েছে ওই কবিরাজ নাকি বলছে যে আমাকে যদি কোনো বিয়ে করায় আর আমি যদি ওই বউটাকে মেরে ফেলি তাহলেই নাকি মানে আমার ভিতর থেকে জিনটা মানে যে লাইক যেটা আছে এটা নাকি ওই মেয়ে লাশের সাথে চলে যাবে। এই ভ্রান্ত কথাটা নাকি মেয়েটাকে কে বলছে। তখন মেয়েটাকে বারবার জিজ্ঞেস করা হয় যে তোমাকে এই কথাটা কে বলছে তুমি বলো। কিন্তু মেয়েটা আর বলে না। মানে যতভাবে আমার মা, আমার বাবা, আমার পুপি, এরপরে হচ্ছে আমার ফুফাতো বোন, আমার ভাই সবাই বলে যে তুমি বলো যে কে তোমাকে এটা বলছে, কার কাছ থেকে শুনছো। মেয়ে আর কোনো কথাই বলে না। মেয়ের কথাই একটা যে সে আমাকে বিয়ে করলে সে বিষ খাবে। মানে আমাকে সে কোনোভাবেই বিয়ে করবে না। সে বাড়ি থেকে পালায়ে যাবে। সে নিজে হাত-টাত কেটে খুব বেহাল অবস্থা। তখন আমার আব্বা-আম্মা চিন্তা করলো যে মেয়েটা যদি এখনই এরকম করতেছে বাকি দিন পড়ে আছে। এখনই যদি মেয়েটা আমাকে বিয়ে করতে যাচ্ছে না, এরপরে দেখা যায় বিয়ে হয়ে যাওয়ার পরে যদি মেয়েটা খারাপ কিছু করে বসে তাহলে এটার জন্য আমরা নিজেরাই দায়ী হব। এরপরে আমার আব্বা-আম্মা সিদ্ধান্ত করে যে এই মেয়েটাকে আমাকে আর বিয়ে করাবে না। আমার বিয়েটা ভেঙে যায়। বিয়েটা যখন ভেঙে যায় এরপরে এমনভাবে কলঙ্ক হয় যে কোনো দিকেই আমার জন্য আর আমার বাবা মেয়ে খুঁজে পায় না। দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে মেয়ে খুঁজতেছে বাট কোনোভাবেই মেয়ে পাওয়া যায় না। ওই যে একটা কলঙ্ক আছে আর এরপরও যদি বিয়ের ঘরগুলো আসে কীভাবে জানি ভালো, ভালো বিয়ের প্রপোজালও কিন্তু মাঝে, মাঝে আসতো। এগুলো আসার পরে কে কী বলতো, কে কী করতো বিয়ের প্রস্তাবগুলো ভেঙে যাইতো। মানে ওরা সব কিছুই ঠিকঠাক থাকে বাট ওরা হঠাৎ করে বলে যে না আমরা করাবো না বা ওরা চলে যায়। কেন চলে যায়, কী কারণে চলে যায় এটা কোনো কিছু আমরা বুঝতে পারি না। তো অনেক আমরা কবিরাজের কাছে যাই। কবিরাজ-টবিরাজের কাছে গেলেও অনেক কবিরাজ আমাদেরকে এটাও বলে যে অবশ্যই এটা পরীটার কাজও হইতে পারে। কারণ পরীরা নাকি মানুষের শিরা উপশিরায় ঢুকতে পারে। তখন অনেকেই বলে যে হয়তো ওরা ওদের সুন্দর মন মানসিকতা নিয়ে আসে বিয়ে করাবে। এরপরে পরীটা হয়তো ওদের ভিতরে ঢুকে ওদের মনটাকে চেঞ্জ করে দেয়। এরকমও হইতে পারে। তো যাই হোক আমি তো এগুলো আসলে মানে আমাকে যে যেরকম বলে তখন কিন্তু আমি মানে সম্পূর্ণ রকমের প্যারানরমাল। আমাকে বলতেছে আমি দেখতেছি, করতেছে কিন্তু নিজের বিবেক দিয়ে দ্বারা আমি কোনো কিছু চিন্তা করি না। মানে আমার ভিতরে একটাই সবচেয়ে বিগ প্রবলেম ছিল এটা হচ্ছে আমি সবসময় গম্ভীর থাকতাম। একদম চুপচাপ থাকতাম, কারো সাথে কথা বলতাম না। সবসময় মুখ কালো করে বসে থাকতাম। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এরকম পাগলামি করতাম না যে কারো গায়ে হাত তুলতাম, কাপড় চাড়া চুলতাম, অকারণে হাসতাম, চুল টানতাম। এইরকম কোনো কিছু করতাম না। শুধু কথা বলতাম না। শুধু নীরবে, নীরবে ঘুরে বেড়াতাম। এটাই বড় প্রবলেম ছিল। এরপরে এভাবে থাকতে, থাকতে একটা পর্যায়ে আমার ওই কবিরাজও আমার মাকে বলতেছিল হুজুরটা আরকি, আমার মাকে বলতেছিল যে আপনার যদি ছেলেকে বিয়ে না করান তাহলে যেকোনো সময় হয়তো আপনার এই ছেলেটাকে পরীরা নিয়েও যেতে পারে। এটা যখন বলে তখন আমার মা খুবভাবে টেনশন করতে থাকে যে কীভাবে কী করা যায়। এভাবে কাটতে, কাটতে একটা সময় আমার মা খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়, আমার বাবাও খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। ঠিক আমাদের এই দুর্দিনে আমাদের পাশে এসে দাঁড়ায় হচ্ছে আমার ফুপি। আমার ফুপি তখন আমার মাকে বললে যে, "ভাবি দেখেন আমরা তো আমার যখন কেউ ছিল না এই দুনিয়াতে, আমার ঘর বাড়ি কোনো কিছুই ছিল না। আমার স্বামী আমাকে মারতো। সবকিছুর পরে আমার ভাই আমাকে আশ্রয় দিয়েছে। আমার ভাই আমাকে এই পরিবারে এনেছে। এই পরিবারে আনার পরে আমি এই পরিবারে একটু, একটু করে বড় হচ্ছি। আমার কোনো কিছুরই অভাব নেই। আমার ভাই আমাকে কখনো কোনো কিছুর অভাব দেয়নি। আমার সেই ভাই আর কলিজার টুকরা ভাবি যখন আমার সামনে এভাবে ধুকে, ধুকে মরে যাবে, এটা তো আমি সহ্য করতে পারি না। অন্য কেউ কারো মেয়েকে ওর কাছে বিয়ে না দেক। কিন্তু আমার তো নিজের একটা মেয়ে আছে যার নাম হচ্ছে জোহরা। আমি জোহরাকেই তো তার কাছে বিয়ে দিতে পারি। এটা হচ্ছে আমার ফুপি আমার বাবাকে প্রস্তাব করে। প্রস্তাব করার পরে আমার বাবা তখন বলতেছে যে, "না, না, না, জোহরা দেখতে অনেক সুন্দর ও জোহরা কিন্তু তখন অনেক মেধাবী ছিল। তখন ক্লাস 10 এ পড়তো। মোটামুটি প্রচণ্ড রকমের মেধাবী, অনেক ভালো।" আমার বাবা বলতেছিল যে, "ও ক্লাস 10 এ পড়ে। ও এখন কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা দিবে, অনেক ভালো একটা রেজাল্ট করবে।" এই অবস্থার ভিতরে মানে এখন এটা কোনোভাবেই সম্ভব না। আমার বাবা স্ট্রেট হচ্ছে আমার ফুপিকে মানা করে দেয়। কিন্তু আমার ফুপি বারবার বলতেছে যে, "না ভাইয়া, আমার মেয়ে যেহেতু আছে এখন আপনার ছেলেকে বাঁচানোর জন্য এছাড়া তো দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। ভাইয়া আপনি কোনোভাবেই দ্বিমত পোষণ কইরেন না, আপনি রাজি হয়ে যান। আপনার মেয়েটাকে হচ্ছে আমি আমার ছেলেকে বিয়ে মানে আপনার ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব। অ্যান্ড দিলে হচ্ছে ও এই পরীটার আসর থেকে মুক্তি পাবে।" এইটা বলে। বলার পরে আমার মাও তখন আমার আব্বাকে বলতেছিল যে জোহরা কিন্তু আবার খুব ভালো ছিল। মানে ৫ ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, যথেষ্ট ঈমানদার একজন ব্যক্তি ছিল। তো এগুলো যখন বলতেছিল, তো বলতে থাকার পরে আমি তখন মোটামুটি মানে এরকমই না যে আমি মানে বুঝি না, আমি জাস্ট কিছুটা হলেও বুঝি। তখন আমার আব্বা-আম্মা এসে আমাকে বলে যে জোহরাকে আমাকে বিয়ে করাবে। আমি তখন অস্বীকার করি। আমি তখন রাজি হই না। কারণ জোহরা আমার বোনের মতো ছিল। আমি পাগল হইছি তো কী হইছে? কিন্তু আমি কখনো আমার বোনকে বিয়ে করব না। আমি তখন আমার আব্বা-আম্মার কাছে স্ট্রেইট বলি আমার পক্ষে জোহরাকে বিয়ে করা সম্ভব না। আমি তখন পুরাই মানা করে দিই। বাট আমার বাবা-মা তখন আমাকে বিয়ের জন্য খুবভাবে প্রেশার দিচ্ছিল। তাদের প্রেশারটা এরকম ছিল যে তারা নিজেরা পর্যন্ত পারে না যে আমার গায়ে পর্যন্ত হাত তোলে জোহরাকে বিয়ে করার জন্য।
এবং সবশেষ অবস্থাটা এতটাই ভয়ঙ্কর হয় যে আমার আব্বা-আম্মা দুজনে হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য যায়, তারা মরতে যায়, তারা বিষ খাবে। আমার মতো সন্তান আছে বলে তারা এই দুনিয়াতে বেঁচে থাকবে না। তাদের এই পাগলামি-সাগলামি দেখে একটা পর্যায়ে আমার নিজেরই মনটা গলে যায়। আমি তখন আস্তে, আস্তে চিন্তা করি যে আমি তো নিজেও পাগল। যত যাই হোক ওই পাগলের বউ তো আর কেউ হতে চাইবে না। ও যদি আমার বউ হতেই চায়, ও আমার বউ হোক। আমি ওর মতো করে ওর সাথে থাকবো। কিন্তু ব্যাপারটা এরকম ছিল যে আমি তাকে বিয়ে করব, কিন্তু তার সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকবে না। মানে আমাদের সম্পর্কটা ভাই-বোনের মতোই থাকবে, কিন্তু আমি তাকে বিয়ে করব। এটা আমি নিজে, নিজে শপথ করি। এবং শপথ করার পরে তখন আমি আমার আব্বা-আম্মার কথায় বিয়েতে রাজি হই। তখন খুব ধুমধাম করে এলাকাতে মোটামুটি অনেক ধুমধাম করে আমাদের বিয়েটা হয়। যদিও আমার এই বিয়েতে সম্পূর্ণ রকমের অমত ছিল জোহরা। জোহরা কোনোভাবে রাজি হয় না আমাকে বিয়ে করার জন্য। মানে জোহরা বলতেছিল যে ও আমাকে ভাইয়ের মতো দেখে। জোহরা বলে যে আমি হচ্ছে কোনোদিনও বিল্লাল ভাইকে অন্য কোনো চোখে দেখি নাই। বিল্লাল ভাই হচ্ছে আমার আপন ভাই। আমি কিভাবে ওনার সাথে এই কাজটা করব? সবাই মানা করে। মানা করা মানে জোহরা প্রচুর পরিমাণ সিনক্রেট করে। সিনক্রেট করার পরেও সবাই তখন মোটামুটি আমাদেরকে মানে ওকে বুঝায়-সুঝায় তারপর আমাদের মোটামুটি ভালোভাবে বিয়েটা হয়। এবং বিয়ের কাজটা কমপ্লিট হওয়ার পরেই মানে জোহরা তখন আমার সাথেই থাকতেছে, কোনো প্রবলেম নাই। বাসর ঘরে যাই। বাসর ঘরে যাওয়ার পরে আমি যখন বাসরে ঢুকি তখন আমি চিন্তা করতেছি আমি কার সাথে থাকবো বা আমি কার কাছে যাচ্ছি। আমার বিবেক তখন বারবার করে আমার বুকের ভিতর তখন টিম করে ব্যথা করতেছিল। কে কী ভাববে, কে কী বুঝবে আমি সেটা জানি না। আমি যখন বাসর ঘরে যাই, বাসর ঘরে যাওয়ার প্রায় ১ থেকে ২ ঘন্টা পরে আমি অজ্ঞান হয়ে যাই। মানে অজ্ঞান হয়ে যাওয়ার পরে জোহরা তখন চিল্লাচিল্লি করতেছে। মানে প্রচুর পরিমাণ চিল্লাচ্ছি। চিল্লানোর পরে তখন হচ্ছে মানে আমার মা আসে, আমার বাবা আসে, ফুপি আসে, সবাই আসে। এসে আমার মাথায় পানি-টানি ঢেলে কোনো রকম হচ্ছে আমাকে জ্ঞান ফিরিয়ে আনে। তো জ্ঞান ফিরিয়ে আনার পর আমি সারাটা দিন মানে সারাটা রাত ওভাবে জোহরার সাথে বসে থাকি। আমাদের মাঝে কোনো স্বামী-স্ত্রীর সম্পর্ক হয় না। মানে আমি একদম গম্ভীরের মতো বসে থাকি, পাগলের মতো। দেখতে, দেখতেই সকাল হয়ে যায়, সূর্য ওঠে। যখন সকালে তখন ব্রেকফাস্ট করি। আমরা ব্রেকফাস্ট করার পরে আমার মা তখন ওই কবিরাজটাকে ডেকে আনে। মানে যে মানে খ্রিস্টানের যে কবিরাজটা ছিল, যিনি হচ্ছে মানে আমাকে ১ম দেখেছিল, ১ম যিনি তাবিজ দিয়েছিল। ওনাকে নিয়ে আসে। মানে ওই যে হুজুর ছিল, হুজুরকে আনে না। হুজুরকে কী একটা কারণে জানি হুজুরটাকে পায় না। হুজুরটাকে না পাওয়ার কারণে ওই কবিরাজটাকে তারপর নিয়ে আসে। এরপরে কবিরাজ আসার পরে কবিরাজ আমাকে দেখে-টেখে সব কিছু করে কবিরাজ তখন কিছু তাবিজ থাকে, তাবিজগুলো পাল্টাইয়া দেয়। মানে তাবিজগুলো পাল্টাইয়া ভালো কিছু ইয়ে করে আমাকে দিয়া যায় এবং বলে যে আপনার মানে ওয়াইফের কাছে যদি আপনার যেতে মন না চায়, আপনি কিন্তু মন চাইবে না। মানে আপনার ভিতর থেকে কিন্তু আপনার মানে অনুভূতি জাগবে না যে আপনার বউয়ের কাছে যাইতে বা আপনার বউয়ের সাথে থাকতে। এরপরেও আপনি জোর করলেও আপনার বউয়ের কাছে যাবেন। মানে মনের বিরুদ্ধে আপনি আপনার ওয়াইফের কাছে যাবেন। যদি আপনি মনের বিরুদ্ধে আপনার ওয়াইফের কাছে যান, তাহলে এটা একটা সময় ১ বার, ২ বার, ৩ বার যখন আপনি মনের বিরুদ্ধে যাবেন, একটা পর্যায়ে আপনাকে ঘৃণা করে যে পরিটা আপনার সাথে আছে এটা আস্তে করে সরে যাবে এবং সরে যাওয়ার পরে এরপর আপনি আপনার বউয়ের সাথে ফ্রি হয়ে যেতে পারবেন। এটা ওই মানে খ্রিস্টান ধর্মের লোকটা আমাকে বলেছে। যখন বলে যায়, আমি তখন বললাম ঠিক আছে। এরপরে আমি কোনোভাবে ওর সাথে মানে মিশতে পারি না। মানে ওর কাছে গেলেই আমার ভিতরে প্রচুর পরিমাণ জ্বালাফোড়া করে। মানে আমার শরীরে মনে হয় যেন মানে ওর সাথে যখন আমি বসি, ওর সাথে যখন আমার শরীর লাগে, মানে এরকম হয় যে আমার শরীরে যেন ব্লেড দিয়ে কেউ কাটতেছে। মানে ব্লেডের কাটার মতো আমার শরীরে এরকম মানে দাগ পড়ে যায়। ওরকম কাটাকাটি ব্যথা আমি পাই। তো আমি তখন চিন্তা করতেছিলাম যে এইভাবে যদি কাটতে থাকে, মানে তখন আমার ভিতরে আস্তে, আস্তে একটু করে যখন ওই তাবিজটা চেঞ্জ করে দেয়, একটু করে চেঞ্জ আসতে শুরু হয়। মানে আমি একটু করে বুঝতেছি। তো আমি চিন্তা করি এভাবে যদি কাটতে থাকে তাহলে তো একটা সময় আমার বউ মানে ও আমাকে ছেড়ে চলে যাবে। এমনিতে তো আমি পাগল, এলাকাতে আমি পাগল নামে পরিচিত। আমাকে কেউ বিয়ে করতে চায় না। তার উপর যদি এখন যদি জোহরাও আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার ভবিষ্যৎটা কী হবে? এটা চিন্তা করে এরপর আমি নিজেই জোহরার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি। মানে খুবভাবে মিশার জন্য চেষ্টা করি। খুবভাবে তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি। যতই খারাপ লাগুক, যতই কিছু লাগুক আমি তার কাছে যাই। তো আমার বিয়ের প্রায় ১ সপ্তাহ পর, ওই ১ সপ্তাহ পর্যন্ত আমার কোনো কিছুই হয়নি। ১ সপ্তাহ পরে আমি যখন প্রপারলি তার কাছে যাই, খুব প্রপারলি যেতে চাই, অ্যান্ড তখন সে আমাকে একটু বাধা দেয়, মানে জোহরা বাধা দেয়। তো ও যখন আমাকে বাধা দেয় আমি তখন মানে মনে করি যে আমরা হয়তো ভাই-বোন বা আমরা যেহেতু একই পরিবারে বড় হয়েছি, ভাই-বোন হিসেবে বড় হয়েছি, হয়তো এই কারণে আমাকে বাধা দিচ্ছে। তো আমি যখন আবারও পুনরায় তার কাছে যাই তখন সে আমাকে স্ট্রেট বলে যে, "ভাইয়া আপনি আমার গায়ে হাত দিবেন না।" এভাবে ডাইরেক্ট বলে। তো আমি তখন তাকে বলি যে, "দেখো আমরা তো মানে ভাই-বোন না, আমরা তো হাসব্যান্ড ওয়াইফ, আমরা তো কলমা কাবিন করে বিয়ে করছি, আমরা তো স্বামী-স্ত্রী।" তখন সে আমাকে বলে যে, আপনি আমার স্বামী না।" আমাকে এটা বলে। আমি বললাম যে, "কেন? মানে তোমার কি হইছে? মানে কোনো প্রবলেম আমার কাছে বলো।" আমি তখন মোটামুটি মানে নিজের মতো করে আমি মানে কী যে বলি আমি নিজেও বুঝি না। মানে কাঁপাকাঁপি পড়ে যাই, আবার বলার জন্য চেষ্টা করি। তো সে আমাকে তখন বলে যে, "আমি আপনার সাথে থাকতে পারব না। আমার খুব প্রবলেম আছে।" আমি বললাম যে, "কিসের প্রবলেম?" আমাকে বলে, "আমার একটা বড় ধরনের প্রবলেম আছে। আমি এটা আপনার কাছে বলতে পারব না।" আমি তখন বলি যে, "মানে বড় ধরনের কী প্রবলেম আছে? তুমি তো আমাকে বলবা, না বললে আমি বুঝবো কেমন করে?" ও আমাকে বলে যে, "আমার আপনার আগেও আরেকটা বিয়ে হইছে।"
আমি তখন বললাম যে, "আস্তাগফিরুল্লাহ! আমার আগে তোমার আরেকটা বিয়ে হইছে, এটা তুমি কি বলতেছো?" আমাকে বলে যে, "হ্যাঁ, আপনার আগেও আমার আরেকটা বিয়ে হইছে এবং ওই বিয়েটা যার সাথে হইছে আমি তার নামটা আপনাকে বলতে পারব না। কিন্তু মানে আমি বিবাহিতা। বাট আমি আপনার সাথে কখনোই কোনো কিছু করতে পারব না। আমি যেহেতু আপনাদের ঘরে আছি, আমার মা জোর করে আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছে এবং আপনার সুস্থতার জন্য আমি আপনাকে বিয়ে করছি। কিন্তু সেখানে আমি আপনার সাথে কোনো রকমের স্বামী-স্ত্রী সম্পর্ক করতে পারব না।" আমাকে ডাইরেক্ট ও মানা করে দেয়। আমাকে যখন এটা বলে, আমি তখন খুব অবাক হয়ে যাই। মানে অবাক হয়ে তার মুখের দিকে তাকায় থাকি। আমি বলি, "মানে জোহরা তুমি এটা কি বলতেছো? মানে তোমার এই বিবেকে কি কোনো কিছু বাধা দিচ্ছে না? মানে এটা তুমি কি বলতেছো? আমরা তো হাসব্যান্ড ওয়াইফ।" ও আমাকে বলে যে, "আপনি না পাগল ছিলেন, এখন আপনি হাসব্যান্ড ওয়াইফের এগুলো বুঝেন কেমন করে?" আমি বললাম যে, "পাগল ছিলাম ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হলো কবিরাজ আমাকে বুঝালো যে আমাদের মাঝে যদি স্বামী-স্ত্রীর সম্পর্কটা প্রপারলি না হয়, ততক্ষণ পর্যন্ত আমি সুস্থ হতে পারব না।" তখন ও আমাকে বলতেছে যে, "প্লিজ, আমি এসব ভ্রান্ত কথাবার্তাগুলো বিশ্বাস করি না। এগুলো কবিরাজদের ফাঁকিবাজি। টাকা নেওয়ার জন্য ওরা একটা ধান্দা করতেছে। আমি এগুলোতে মোটেও বিশ্বাস তো না, ওকে? আমি আপনার সাথে কোনো কিছুই করতে পারব না। আপনি আমাকে মাফ করে দেন, আমার বিয়ে হইছে।" আমি তখন বলি যে, "ঠিক আছে, তোমার যেহেতু বিয়ে হইছে তাহলে তুমি আমার কাছে বিয়ে বসছো কেন?" ও বলে, "ওই যে আপনাকে বললাম না জোর করে পরিবার বিয়ে দিছে।" আমি বলি, "ঠিক আছে।" আমি তখন ফুপিকে ডাকবো। মানে এটা বলার জন্য যখন আমি খাট থেকে নামি, আমার হাত চাইপে ধরে আমাকে ধরে বলতেছে, "ভাই আপনি আমার এত বড় ক্ষতি কইরেন না। আপনি যদি মাকে বলেন তাহলে মা আমাকে ঘর থেকে বের করে দিবে। আমাদের তখন আর মানে যাওয়ার কোনো রাস্তা না।" আমাকে এটা বলে। আমি তখন বলি, "তোমাদের যাওয়ার কোনো রাস্তা নেই মানে কি? তুমি তোমার শ্বশুরবাড়িতে চলে যাবা। তোমার স্বামী তোমাকে টেক কেয়ার করবে। তোমার বিয়ে হইছে, তুমি আমার বাড়িতে কেন থাকবা?" তখন সে আমাকে বলতেছে যে, আমার স্বামীর করার কিছুই না। আমার স্বামী যথেষ্ট বোকা একটা মানুষ। ও কিছুই করতে পারবে না। ওর কোনো ঘর নাই, বাড়ি নেই, ভিটা নাই, কোনো কিছুই নাই। আমি তখন বললাম যে, "এটা তুমি কি বলো? তোমার স্বামীর ঘর নাই, ভিটা নাই। তুমি এমন একটা মানুষকে বিয়ে করছো কেন?" ও আমাকে বলে যে, "এই মানুষটার দুনিয়াতে কেউ নাই। ও যথেষ্ট এতিম একটা মানুষ। এজন্য আমি তাকে ভালোবাসছিলাম এবং ভালোবেসে কাউকে না জানিয়ে আমি তাকে বিয়ে করেছি।" আমি তখন বললাম যে, "মানে এটা তুমি কেমন কথা বলতেছো? কে এই মানুষটা?" পরে বলে, "আমি নাম বলতে পারব না।" আমি বললাম, "জোহরা, তুমি যদি নাম না বলো তাহলে কিন্তু সত্যি অনেক বেশি খারাপ হয়ে যাবে।" ও আমাকে বলে, "ভাই আমাকে ২ টা দিনের সময় দেন। আমি আপনাকে ঠিকই বলবো।" আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে।" ২ দিন আমি আর তার সাথে কোনো রকমের সম্পর্ক করি না বা আমি তার কাছ থেকে দূরে থাকতেছি। আমার মাকে মনে হয় কিছুটা ব্যাপার বুঝতে পারে। বাট বুঝতে পারার পরেও আমার মতো ডিপে যায় না। আমার মা দূর থেকেই থাকতেছে। বাট এভাবেই সময়গুলো কাটতেছে। দিন আর রাতগুলো এভাবে কাটতে একটা পর্যায়ে দেখি যে ও প্রচুর পরিমাণে গম্ভীর হয়ে গেছে, জোহরা। মানে কথা বলে না, অনেকটা গম্ভীর। মানে কারো সাথেই মিশে না, একা থাকে। মানে কেমন জানি হয়ে গেছে। এরপরে ২ দিন পরে আমি তাকে বললাম যে, "জোহরা, ২ দিন কিন্তু শেষ হয়ে গেছে। তুমি কিন্তু আমাকে বলেছিলে যে ২ দিন পরে তুমি আমাকে বলবা। এখন যদি তুমি আমাকে না বলো তাহলে আমি তোমাকে পুনরায় কোনো প্রশ্ন করব না, কিছু জিজ্ঞেসও করব না। আমি সরাসরি ফুপির কাছে যাব। ফুপির কাছে গিয়ে আমি ফুপিকে সমস্ত ব্যাপারগুলো খুলে বলব।" তখন সে আমাকে বলতেছে, "আপনি যদি বলে দেন তাহলে আমাদের দুজনকে ফাঁসি দিয়ে মরতে হবে।" আমি তখন বললাম যে, "বারবার তুমি ওই ছেলেটাকে তোমার সাথে কেন এড করতেছো?" আমাকে বলে, "কারণ সে আমার স্বামী।" আমি বললাম, "ওকে ফাইন, ঠিক আছে স্বামী। ওই স্বামীটা কোথায় থাকে?" তখন ওই জোহরা আমাকে বলতেছে যে, "এই স্বামীটা এই ঘরেই থাকে এবং আমার পাশের রুমে।" আমি তখন বললাম যে, "আমাদের ঘরে থাকে, পাশের রুমে মানে কি? কে?" তখন সে আমাকে বলে যে, "শাহজাহান।" আমি বললাম, "শাহজাহান?" বলে, "হ্যাঁ, শাহজাহান।" আমি বললাম, "মানে তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো?" আমাকে বলে যে, "মোটেও পাগল হই নাই। আমি যেটা বলতেছি আমি সজ্ঞানে সৎ মস্তিষ্কে বলতেছি যে আমি শাহজাহানকে বিয়ে করছি।" আমি বলি, "কবে?" ও বলে, "প্রায় আরও ১ বৎসর আগে।" আমি বললাম, "তোমাদের মানে কিভাবে বিয়ে হয়েছে? সম্পর্কটা কিভাবে হলো?" ও আমাকে বলে যে, "শাহজাহানকে আমি প্রেমের প্রস্তাব করেছিলাম। কারণ এই মানুষটাকে আমার খুব ভাল লাগতো। আমার তাকে অনেক ভালো লাগে। আমি তাকে নিজেই প্রপোজ করেছিলাম। ও কিন্তু আমাকে মানে আমাকে রাজি হয় না আমার সাথে রিলেশন করার জন্য। তো রিলেশন হওয়ার একটা পর্যায়ে ও আমাকে নিজেই বলে, মানে ও আমাকে নিজেই বলল যে বিয়ের কথাটা যে আমাকে নিজে অফার করলো, আমি তখন রাজি হই। রাজি হই, আমরা দুজনেই হচ্ছে আমাদের ওখানে একটা মাজার আছে, ওই মাজারে গিয়ে আমরা বিয়ে করি। আমি তখন তাকে বললাম যে, "তুমি এটা কেমন কথা বলতেছো? তুমি যদি ওকেই বিয়ে করবা তাহলে তুমি ওর নামটা কেন বিয়ের আগে বলো নাই?" ও আমাকে বলে যে, শাহজাহানের তো আপনি আর হচ্ছে মামা-মামী ছাড়া তো কেউ নাই। তাহলে ও কোথায় যাবে? ওর তো যাওয়ার কোনো জায়গা নাই। অ্যান্ড ও আমাকে বলল যে, "আজকে যদি তুমি এই কথাটা সবাইকে বলে দাও তাহলে সবাই আমাকে ঘর থেকে বের করে দিবে। আর বের করে দিলে আমি তো জানি না আমাকে কোন মা আমাকে এই বাড়িতে দিয়ে গেছে। আমি তো আমার মাকে চিনতে পারি না। আমার মা কোথায় আছে না আছে আমি কিছুই জানি না। আমি চাকমার ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে বড় হয়েছি। আমি কোথায় যাব, কি করব? আমার তো কোনো কিছুই মাথায় আসতেছে না। তুমি যদি সবার কাছে বলে দাও তাহলে সবাই আমাকে মেরে ঘর থেকে বের করে দিবে। আর বের করে দিলে আমার মরণ ছাড়া আর কোনো গতি থাকবে না।" কেঁদে যখন এই কথাগুলো বলতেছে, আমি তখন বলতেছি যে, "না, যার কেউ নেই তার আল্লাহ আছে। তুমি তো মুসলমান ধর্মের মানুষ। তুমি আল্লাহর উপরে বিশ্বাস করো।" তখন সে আমাকে বলে যে, "ঠিক আছে, আমি আল্লাহর উপর বিশ্বাস করি। তোমার কাছে একটা রিকোয়েস্ট করি। তুমি আমার রিকোয়েস্টটা রাখো।" তো তখন সে আমাকে বলল যে, "আপনাকে বিয়ে করার জন্য।" ও আমাকে বলল। বলল যে, "তুমি ভাইয়াকে বিয়ে করো। বিয়ে করার পরে তুমি ভাইয়াকে ব্যাপারটা বুঝিয়ে বলো। আর কেউ বুঝুক বা না বুঝুক, ভাইয়া কিন্তু ব্যাপারটা বুঝবে। আর ভাইয়া যেহেতু এখন একটু প্যান্ডামিকের ভিতরে আছে, ভাইয়ার মাথায় একটু প্রবলেম আছে। ভাইয়া হয়তো এই ব্যাপারগুলো সহজে মেনে নেবে।" ওর এই কথাগুলো শুনতে
বলতেছি আর মনের অজান্তে আমার চোখের পানিগুলো টলমল করতেছে। এই চোখের পানিগুলো টলমল করতেছে একটা কারণে যে আমি তাকে ভালোবাসি এই জন্য না, বা সে আমাকে ভালোবাসে এটার জন্যও না, আমার বউ অন্য কারো সাথে সম্পর্ক আছে এটার জন্যও না। আমার চোখের পানিগুলো টলমল করতেছে শাহজাহানের জন্য। ওর মুখ থেকে যখন শুনলাম যে শাহজাহানের কেউ নেই, শাহজাহান খুব কেঁদে কেঁদে তাকে বলেছিল যে আমি অনেক বেশি অসহায়, আমার কেউ নেই এই দুনিয়াতে, তুমি যদি সবার কাছে বলো তো আমাকে ঘর থেকে বের করে দিবে। এত বিশ্বাস এত ভরসা আমার উপরে করেছিল, আমি কী করে এই বিশ্বাসটা ভাঙি। আমি তখন বললাম যে তুমি শাহজাহানের সাথে আমাকে কথা বলাই দাও। ও আমাকে বলে তুমি এখন শাহজাহানকে হুট করে কোনো কিছু বইলো না, বললে শাহজাহান হয়তো মাইন্ড করে ফেলতে পারে, ও হয়তো রাগ করে ঘর থেকে বেরিয়েও যেতে পারে। ও আমাকে বলেছিল ম্যাক্সিমাম 1 মাস যেন আমি তোমার সাথে থাকি, এবং 1 মাস থাকার পরে আমি তোমাকে ব্যাপারটা খুলে বলি। কিন্তু আমি বুঝতে পারি নাই যে তুমি আমাকে পাওয়ার জন্য এতটা এক্সাইটেড হয়ে যাবা। তুমি যদি আমাকে পাওয়ার জন্য এতটা এক্সাইটেড হয়ে গেলা, সেক্ষেত্রে হচ্ছে আমি তোমাকে সত্য কথাগুলো খুলে বললাম। আমি বললাম যে ঠিক আছে, সকালবেলা আমরা হচ্ছে আমাদের এখানে একটা কাঁঠাল বাগান আছে। আমি বললাম যে ঠিক আছে, সকালবেলা আমরা কাঁঠাল বাগানে যাব। কাঁঠাল বাগানে যাওয়ার পরে তুমি কাঁঠাল বাগানে হচ্ছে ওই কাঁঠাল বাগানে তুমি শাহজাহানকে নিয়ে আসবা। শাহজাহানকে নিয়ে আসার পরে আমি কাঁঠাল বাগানে শাহজাহানের সাথে বসে কথা বলে আমি ব্যাপারটা একটা ডিসকাস করব। এরপর সে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমি কাঁঠাল বাগানে শাহজাহানকে নিয়ে আসবো। অ্যান্ড এর পরের দিনে ও করে কি সকালবেলা আমি কাঁঠাল বাগানে যাই ঠিক 9টার দিকে। সকাল 9টার দিকে যাওয়ার পরে ও তখন শাহজাহানকে কাঁঠাল বাগানে নিয়ে আসে। কাঁঠাল বাগানে শাহজাহানকে আনার পরে আমি তখন শাহজাহানের দিকে তাকাই, শাহজাহান তখন নিচের দিকে তাকায় আছে, কোনো কথা বলে না। ওর চোখের পানিগুলো টলমল করতেছে, ওর মুখটা একেবারে মায়ায় ভরা। আমি তখন ওর মুখের দিকে তাকায় বলতেছি শাহজাহান তুই আমার মুখের দিকে তাকা। আমাকে মানে তাকায় না। আমি বললাম যে যখন ধমক দিয়ে বললাম যে শাহজাহান তুই আমার মুখের দিকে তাকা, যখন খুবভাবে ধমক দিলাম তখন সে আমার মুখের দিকে তাকায়। আমি বললাম যে তুই এটা কী করলি, তোর বিবিকে একটা আবার বাধা দিল না? ও তো আমাদের বোনের মতো ছিল, তোরে কি আমরা দুধ কলা দিয়ে কি কালসা পুষছিলাম? তুই তো ও আমাকে বলে ভাইয়া দেখেন আমি কি করব কোনো কিছুই জানি না, কারণ আমি ওকে বলি না আমার সাথে সম্পর্ক করার জন্য, ও নিজে আমার সাথে সম্পর্ক করেছে। আর সম্পর্ক করার পরে আমাদের মাঝে অনেকবার শারীরিক সম্পর্ক হয়ে গেছে। তো যখন হয়ে গেছে আমি চিন্তা করলাম যে আমি যেন তার কাছে ঋণী হয়ে গেছি, এবং আমি তার কাছে ঋণী হয়ে গেছি। ওই ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তাকে বললাম যে আমরা বিয়ে করব, এবং আমি তাকে বিয়ে করি। এখন আমি কি করব ভাইয়া? আমি বললাম তো বিয়ের ব্যাপারটা অন্য কারো কাছে বলতে না পারিস, অন্তত আমার কাছে যদি বলতে পারতি। তখন ও শাহজাহান আমাকে বলতেছে ভাইয়া আমি তো ভাবছিলাম যে আপনি পাগল হয়ে গেছেন, মানে আপনি তো পাগলের মতো ঘুরতেছেন, খান না ঘুমান না, মানে সারাদিন এই পাগলামি করতে থাকেন। আমি বললাম যে ঠিক আছে আমি গম্ভীর হয়ে চলতাম, বাট তার মানে এই নয় যে আমি পাগল। আমি গম্ভীর হয়ে চলতাম, কারোর সাথে কথা বলতাম না, একা একা থাকতাম, নীরব জায়গায় গিয়ে বসে থাকতাম। তো আমি তো ঠিক ছিলাম, আমার তো কোনো প্রবলেম ছিল না, আমি তো সব বুঝতাম। তোরা আমাকে কেন বুঝিয়ে বলে না? ও তখন আমাকে বলতেছে ভাইয়া ভুল হয়ে গেছে, এখন বলেন আপনিই বলেন আমি কি করব। আমি তখন বললাম যে নিজে নিজে পাপ কামাবা আর সেটার মাসুল কি আমি দেবো? আমি কি করে বলবো তোরা কি করবি এটা বলে আমি তখন ওখান থেকে চলে আসতেছি। তখনই হচ্ছে জোহরা আমার পাছায় পা ধরে ধরে বলে ভাইয়া আপনি ছাড়া আমাদের কোনো গতি নেই, আপনি একটা ব্যবস্থা আমাদেরকে করে দেন। আমি তখন বললাম যে আরে বাবা আমি কি করতে পারি, আমার কি করার আছে তুমি আমাকে বলো। তো জোহরা আমাকে বলতেছে ভাইয়া আপনি যদি এখন এই কথাগুলো গিয়ে মামা মামিকে বলে দেন, আমার মাকে বলে দেন, তাহলে সবাই আমাকে আর হচ্ছে শাহজাহানকে ঘর থেকে বের করে দেবে। আপনি তো জানেন শাহজাহান ছোটো মানুষ, ও কোনো কাজকাম করে না, ও এখন আমাকে নিয়ে কোথায় যাবে, আমাকে কি খাওয়াবে? আর আমি এইভাবে ওকে প্রেশার দিতে চাই না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সব কথাই বুঝলাম, সব কথাই মানলাম, সব কথাই শুনলাম, কিন্তু আমি এখন কি করতে পারি? আমি আমার জায়গায় দাঁড়িয়ে কি করতে পারি আমাকে সেটা বলো। তখন ও আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে একটা কাজ করেন, আপনি একটা মানে আপনি আমাকে আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি এই কাজটা যদি করেন তাহলে আমাদের মাঝে আর কোনো প্রবলেম থাকবে না। আমি বলি যে কী প্রবলেম? তখন সে আমাকে বলতেছিল যে মানে বলতেছিল যে শাহজাহান নাকি কোন একটা চাকরির জন্য কাগজপত্র জমা দিছে খাগড়াছড়ি শহরেই, মানে চাকরির নামটা আমাকে বলে নাই, বললাম একটা চাকরির জন্য জমা দিচ্ছে, তো চাকরিটা হইতে নাকি 6 মাস সময় লাগবে, 6 থেকে 7 মাস সময় লাগবে। তো আমাকে বলতেছে যে এই 6-7 মাস ভাই আপনি আমাকে একটু কষ্ট করে রাখেন, 6-7 মাস পরে যখন শাহজাহানের চাকরিটা হয়ে যাবে তখন আমি শাহজাহানের কাছে চলে যাব। মানে তখন আপনার বিয়ের ব্যাপারটা বললে শাহজাহান আমাকে নিয়ে খাগড়াছড়িতে যাবে, ও আমাকে ওখানে রাখবে খাওয়াবে, কোনো প্রবলেম না। আমি তখন বলতেছি যে 6 মাস তুমি কীভাবে থাকবা? ও আমাকে বলে যেভাবে আছি এভাবে। আমি বললাম মানে? ও আমাকে বলে যে 6 মাস আমি আপনার পরিচয় আপনার কাছে থাকবো, এরপরে 6 মাস পরে শাহজাহানের যখন চাকরি হবে তখন শাহজাহান আমাকে সবার কাছে বলে টলে আপনার কাছ থেকে আমাকে নিয়ে যাবে। আমি বললাম যে তখন আমি কি তোমাকে ডিভোর্স করবো? আমাকে বলে যে না না না, এখন আপনি ডিভোর্স কোনো কিছুই করেন না, আমি আপনার সাথেই থাকবো, কিন্তু আমরা ভাই বোনের মতো থাকবো। অ্যান্ড আমি সুযোগ পেলে শাহজাহানের সাথে দেখা করবো, মাঝে মাঝে শাহজাহানের কাছে যাব, কিন্তু আপনি এই ব্যাপারটা সম্পূর্ণ আপনার মাঝে গোপন রাখবেন। যেহেতু আমরা একই পরিবারের মানুষ, এই ব্যাপারটা আপনি পরিবারের বাইরে কাউকে শোনায়েন না, এটা পরিবারের বাইরে যেন না যায়। আমি তখন তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি এটা পরিবারের বাইরে কাউকেই বলবো না, আমি এটাকে হচ্ছে নিজের মাঝে লুকিয়ে রাখবো। তো আমি তখন এটা নিজের মাঝে লুকিয়ে রেখে আমি কাউকে আর বলি না, কারণ এমনিতেই তো আমার মাঝে একটা প্রবলেম আছে। আমি তাকে বিয়ে করার আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তার সাথে আমি শারীরিক কোনো সম্পর্ক করবো না, সে আমার বোনের মতোই থাকবে। তো এরপরও যেহেতু কবিরাজ বলে বা বাবা মা বলে এই ইচ্ছা আমার আবার ইচ্ছা জাগছিল, বাট এখন
তখন থেকে আমি সম্পূর্ণ নিজেকে চেঞ্জ করে ফেলি। আমি এরপরে রুমে যাই, ও আমার সাথে থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, এভরিথিং ঠিক আছে। বাট আমাদের মাঝে ঘুমটা হয় আলাদা আলাদা। মানে ও যদি খাটে ঘুমায় আমি নিচে ঘুমাই, ও যদি নিচে ঘুমায় আমি খাটে ঘুমাই, এবং আমাদের মাঝে কোনো রকমের কোনো সম্পর্ক হয় না। এভাবে প্রায় আরও অনেকগুলো দিন কাটে। অনেকগুলো দিন কাটার পরে আমি এখন মাঝে মাঝে একদিন রাতের বেলায় ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখি যে ওর নিচে নাই। ও যখন নিচে নাই, আমি তখন নিচের দিকে তাকাই। আমাদের ঘরটা ছিল লাইক একটা কাঠের ঘর আর কি। যারা রাঙামাটির মানুষ, খাগড়াছড়ির মানুষ তারা বুঝবেন। মানে কাঠ দিয়ে বানানো ঘর ছিল, কাঠের বানানো ঘর ছিল। তো ঘর থাকার পরে আমি যখন দেখি যে ও নাই, না থাকার পরে আমি তখন ঘর থেকে মানে দরজাটা খুলে বের হয়ে আমি একটা নয়েজ বা একটা শব্দ পাই, এবং আমি তখন বুঝতে পারি যে ও হচ্ছে আমার ছোটো ভাই শাহজাহানের রুমে আছে। তো আমি তখন আর কোনো কিছু বলি না যে তো ওইখানে আছে, আর ওরা তো হাজব্যান্ড ওয়াইফ, ওর তো বিয়ে করছে। তো আমি তখন মানে মনে মনে ওকে আমি আমার মন থেকে আর কি তাকে তালাক করে দিই। আমি নিজের মন থেকে বলি যে আমি তাকে তালাক দিয়েছি, এটা আমি নিজের মনে বলি, এবং ও নিজের মনে আমাকে এটা কবুল করে। বাট যদি আমাদের কোনো লিখিত কোনো কিছু হয় নাই, মনে মনে এটা হয়, তখন শাহজাহানের কাছে ওইখানে থাকে। তো থাকার পর আমি আর কিছু বলি না। তো ওই রাতটা কোনো মতে কাটে। অ্যান্ড সকালবেলা থেকে এর পরের দিন থেকে পুনরায় আবারও সেমভাবে, মানে সেদিন প্রায় রাত 10টার দিকে মানে শাহজাহানের রুমে চলে গেছে। তো চলে যাওয়ার পরে যেহেতু আজ আমাদের একটা কাঠের ঘর, বিভিন্ন দিকে শব্দ হয় বা অনেক সময় মা হাঁটাহাঁটি করে। তো আমি তখন তাকে বললাম, মানে আমি তো ওই দিন তাকে রাতের বেলায় ডেকে বললাম যে জোহরা, এটা ভালো দেখায় না, তুমি রাতের বেলা হচ্ছে শাহজাহানের ঘরে চলে যাও, এটা যদি আব্বা আম্মা কেউ দেখে তাহলে কি হবে, মানে এটা তো ভালো দেখে না। ও আমাকে বলে যে কী করবো, ও তো আসতে বলো, ও তো যাইতে বলে, কান্নাকাটি করে, আমি এখন কী করবো। আমি তখন তাকে বলে যে ওর চাকরি হইতে আর কতদিন লাগবে, ও বলে হয়ে যাবে ভাইয়া। তো এইভাবে আর আমি ওদেরকে আর কোনোভাবে বাধা দিই না। ও ওইখানে যাচ্ছে, ওর রুমে যাচ্ছে, আসতেছে, একই পরিবারে এভাবে আস্তে আস্তে করে দিনগুলো পার হচ্ছে। আমার বাবা মা এবং আমার পুপি, তারা তিনটা মানুষ একদিকে, আমি, আমার হচ্ছে ছোটো ভাই শাহজাহান এবং হচ্ছে আমার ফুফাতো বোন জোহরা যে আমার বউ, আমরা একদিকে। এভাবেই দুইটা ইউনিট হয়ে যায়, এবং আমরা আমাদের মতো করে ব্যাপারটাকে হাইড করি, ওরা ওদের মতো করে আমাদেরকে সাপোর্ট করে যায়। এভাবেই দিনগুলো আস্তে আস্তে সামনে দিকে কাটতে কাটতে প্রায় 3 মাসের মতো কেটে যায়, 3 থেকে 4 মাসের মতো কাটে। বাট আমার মাঝে ওই আগের মতোই আমি আসি। তো আমি কিন্তু আগের চেয়ে একটু মোটামুটি সুস্থ হই, মানে বিয়ের পরে আমি একটু মোটামুটি একটু ভালো হয়ে যাই। মানে আগে যেরকম অনেক গম্ভীর থাকতাম, কারোর সাথে কথা বলতাম না, এরকম না, বাট আমি একটু মানে মোটামুটি ভালো হই। এভাবে প্রায় আরও 2-3 মাসের মতো কাটে, প্রায় 6 থেকে 7 মাসের মতো কাটে। বাট তখনও ওভাবেই হচ্ছে আমরা থাকতেছি। আমি তখন খাগড়াছড়ি যাই, খাগড়াছড়ি গিয়ে শহরে থাকি। আমি তখন একটা চাকরি করে খাগড়াছড়ি শহরে একটা চাকরি নিয়ে নিই। প্রাণ আরআইএফএলের যেই বালতি মগ যেই কোম্পানিটা আছে, ওই কোম্পানিতে হচ্ছে আমি এসআরের চাকরি নিই। এসআরের একটা চাকরি নিই, মানে বিভিন্ন দোকানে গিয়ে অর্ডার নিয়ে আসি, ওটা চাকরি করি। তো এই জন্য আসলে আমার খুব একটা মানে এলাকাতে আসাই হয় না, খাগড়াছড়িতে আসাই হয় না, মানে আমার গ্রামে আসাই হয় না। তো সেই সময় হচ্ছে বেশিরভাগ সময় মানে জোহরা শাহজাহান একসাথেই থাকে, এবং এটা তো আর আমি জানি, আমি তাদেরকে বারবার বলি যাতে বাবা মা কোনোভাবেই কোনো কিছু বুঝতে না পারে। অপেক্ষা শুধু একটাই, শাহজাহানের একটা চাকরি নাকি কোথায় হবে এটা। তো 7 মাস যখন কেটে যায় তখনও তার চাকরি হয় না। তো চাকরি যখন তার হয় না, না হওয়ার পরে আমি তখন হচ্ছে একটু রেগে যাই। মানে রেগে গিয়ে জোহরাকে বলি যে তুমি এখনও সময় আছে, তুমি এটার একটা কিছু করো, যদি না করো তাহলে কিন্তু আমি আব্বা আম্মাকে বলে দেবো। কারণ প্রায় 7 মাস হয়ে গেছে, এখনও এটা কীভাবে একটা পরিবারে এভাবে কীভাবে থাকা যায়। অ্যান্ড আমি তখন 2 মাস 3 মাস পর একবার বাড়িতে আসতাম, মানে বাড়িতে আসতাম না বললেই চলে আর কি। আমার বাবা মা দুজনেই বলতো নতুন বিয়ে করছিস, মানুষ নতুন বিয়ে করে বউকে ছেড়ে একটা মুহূর্তের জন্য দূরে যেতে চায় না, অথচ তোর বউর প্রতি কোনো ফিলিংস নেই। কিন্তু আমি তো জানি যাকে সবাই বউ বলে জানে সে তো আমার বউ না, সে তো আমার ছোটো ভাইয়ের বউ, এটা সবাই মানে আমি জানি। তো জানার পরে তো আমি আর কোনো কিছুই করতে পারি না। যাই হোক, এভাবে 7 থেকে 8 মাসে যখন হয়, 8 মাস হওয়ার পরে আমি তখন আর মানে মোটামুটিভাবে একদম হয়ে যায় যে না, এটা আর মানে কোনো কিছুই করা যাবে না, এটার একটা না একটা সুরাহার ব্যবস্থা করতে হবে না। 8 মাস হওয়ার পরে হঠাৎ করে আমি জানতে পারি যে জোহরা বাচ্চা কনসেপ্ট করে। জোহরা বাচ্চা কনসেপ্ট করে এটা জানার পরে মানে আমার বাবা মা আমার পুপি সবাই অত্যন্ত খুশি। মানে জোহরা নাকি ঢুলে পড়ে যায়, আমি থাকি না, আমি খাগড়াছড়ি থাকি। জোহরা নাকি ঢুলে পড়ে যাওয়ার পরে জোহরাকে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার নাকি বলে যে জোহরা বাচ্চা কনসেপ্ট করছে। তো তখন এটা বলার পরে জোহরা আমাকে ফোন করে বলে যে এই ঘটনা। তো আমি তখন বাড়িতে আসার পরে আমার তখন মাথা মুথা কোনো কিছুই ঠিক নেই, যে এটা কেমন কথা, মানে আমি এটা কী করবো। এখন সবাই জানে যেটা আমার বাচ্চা, মানে আমার বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, এভরিথিং সবাই জানে যেটা আমার বাচ্চা, কিন্তু আমি তো জানি যেটা আমার বাচ্চা না। আমি তখন খুবভাবে টেনশনে পড়ে যাই, বিপাকে পড়ে যাই। আমি তখন জোহরাকে বলি যে জোহরা ইমিডিয়েটলি এটার একটা ব্যবস্থা করো, যদি ইমিডিয়েটলি এটার একটা ব্যবস্থা না করো তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। জোহরা আমাকে বলে যে ভাইয়া আপনি এতটা ইন্টেলিজেন্ট একটা মানুষ, এত বুদ্ধিমান একটা মানুষ, আপনি বুঝতেছেন না যে এখন পেটে বাচ্চা, এখন আমরা কীভাবে কী করবো। আমি তখন বলি যখন বাচ্চাটা দুনিয়াতে আসবে তখন তো সবাই বলবে যেটা আমার বাচ্চা বলবে না, তখন আমি কী করবো। আমাকে বলে যে ভাইয়া আপনার বাচ্চা কীভাবে বলবে, আমি তো জানি, তারপর শাহজাহান তো জানে, আমরা তো জানি। আমি বলি যে দেখো আমরা
পাহাড়ে বসবাস করি হলে কি হয়েছে, আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? আমাদের মান সম্মানটা তুমি এভাবে ধূলিসাৎ করে দিতে পারো না। ও আমাকে বলে, ভাইয়া জাস্ট বাবুটাকে দুনিয়াতে আসতে দেন, এখন এই বাবুটাকে নিয়ে ও কোথায় যাবে, ওর তো এখনও চাকরি হয় না। আমি বলি, ওর চাকরি কোনোদিনও হবে না, আমি প্রাণে কথা বলতেছি, আমি প্রাণে ওকে চাকরি দিব। এটা বলে আমি তখন প্রাণ আরআইএফএল কোম্পানিতে কথা বলি আমি তখন শাহজাহানকে ওখানে একটা চাকরি দিই। অ্যান্ড চাকরিটা দিয়ে তখনও কিন্তু আমার ওয়াইফের পেটে কিন্তু তখনও বাচ্চা আছে, মানে ওয়াইফ বলতে জোহরার পেটে বাচ্চা আছে। এখন এই অবস্থার ভিতরেই, মানে বাচ্চা থাকা অবস্থার ভিতরেই হঠাৎ করে একদিন আমার বাবা হচ্ছে পাহাড় থেকে নামার সময় পা পিছলে বাবা পাহাড় থেকে পড়ে যায়। পড়ে গিয়ে বাবা একদম উঁচা থেকে নিচ পর্যন্ত বাবা পাহাড় এরকম ঘুরে ঘুরে পড়ে। বৃষ্টির দিন ছিল। পড়ার পরে বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। খাগড়াছড়ি মেডিকেল কলেজে আমার বাবাকে ভর্তি করে। ভর্তি করানোর পরে বাবা এমন অবস্থা হয়েছে, বাবা পা নাড়াইয়া হাঁটতে পারে না, এবং বাবা একদম কুমার মৃত্যু সজ্জায় চলে যায় আর কি। অবস্থা খুব খারাপ হয়ে যায়। ডাক্তার সবাই এসে আমার বাবাকে দেখাশোনা করে, সব কিছুই করে। তো আমিও বাবার সাথে থাকি। ওই সময় আমার কোম্পানিতে একটা বড় ধরনের প্রবলেম হয়, প্রাণের একটা বড় ধরনের প্রবলেম হয়। আমি হচ্ছে তখন ওই সময় আমি কিন্তু প্রাণের তখন একটু মোটামুটি এরিয়া ম্যানেজার হয়ে যায়। তো তখন আমি ঢাকাতে, খাগড়াছড়িতে, চট্টগ্রামে দৌড়দৌড়ি করতেছি, বাবাও হসপিটালে, বাবাকেও দেখতেছি। এভাবে দৌড়দৌড়ি করতে করতে প্রায় কিছুদিন পরেই হঠাৎ করে আমি যে নিউজটা শুনতে পাই, যেটা শোনার পরে আমি পুরো আসমান থেকে পড়ি, যেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি শুনতে পাই যে আমার বাবা নাকি আমাদের যে স্থাবর যে সয় সম্পত্তিগুলো আছে, সম্পূর্ণ সয় সম্পত্তিগুলো আমার বউ জোহরার নামে লিখে দিয়েছে। এটা শুনতে পারার পরে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। অবাক হয়ে আমি তখন আমার মাকে বললাম যে, মা এটা কী হইলো, এটা কেন হইলো? আমার মা বলতেছে যে, তোর বাবা বলতেছে তুই পাগল ছাগল মানুষ, এখন তুই পাগল মানুষ, এখন তোর আবার কি হইতে কি হয়ে যায়, এখন ও তো আমাদেরই মেয়ে, আমাদেরই ঘরের মেয়ে, এখন এটা মনে করে তুই তোর বাবার যদি কিছু একটা হয়ে যায় তাহলে হয়তো তোর যে ছোটো ভাই আছে, আমার ছোটো ভাইয়ের কথা বলে, ও মালিক হয়ে যেতে পারে, বা সয় সম্পত্তিগুলো কীভাবে কী হয়ে যেতে পারে, এটা সেটা নিয়ে তোর বাবা খুব টেনশন করতেছিল জায়গা সম্পত্তিগুলো। কারণ মারা যাওয়ার পরে দেখা যায় অনেকেই, যেহেতু পাহাড়ি জায়গা, অনেকেই জাল দলিল করে জায়গা নিয়ে যেতে পারে। কারণ পাহাড়ি জায়গাগুলো ওই সময় হচ্ছে এভাবে নিয়ে যাওয়া যায়। তো যে মালিক সে যদি মারা যায় তাহলে অনেক সময় দেখা যায় কি যে জাল দলিল করে টোরে অনেকে নিয়ে যায়, এটা দেউলিয়া হয়েছে আর কি। যারা আসলে এটা মূলত তারাই বুঝবেন যারা পাহাড়ে বসবাস করেন। কারণ পাহাড়ের যে জায়গাগুলো আছে এগুলো মেজরিটি পার্সেন্ট হচ্ছে খাস জায়গা হচ্ছে সরকারি জায়গা। তো সরকারি জায়গাগুলো একজন ব্যক্তির কাছ থেকে কিনে নেওয়া হয়, লিজ নেওয়া হয় আর কি। তো যে ব্যক্তি লিজ নেয় বা সে যদি মারা যায় তাহলে জায়গাগুলো অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বেওয়ারিশ হয়ে যায়। এই জন্য সে মারা যাওয়ার আগে জায়গাগুলো কাউকে না কাউকে দিয়ে যেতে হয়। তো আমি তখন আমার মাকে বললাম যে, ঠিক আছে, দিতে যদি হয় তাহলে আমার নামে কেন দিলে না, আমি তো তোমাদের সন্তান। আমার মা তখন বলতেছিল যে, তোর বাবা বলতেছে যে তুই নাকি এখনও পাগল। আমি বললাম, আমি পাগল হইলে আমি সংসার কীভাবে করি, পাগল হইলে আমার সন্তান কীভাবে হয়, পাগল হইলে আমি এত বড় একটা কোম্পানি কীভাবে চালাই। তো আমার মা বলতেছিল যে, তোর বাবা তো বুঝে নাই, তোর বাবা এখন দিয়ে দিছে, বলতেছে তোর নামে দেওয়া যে কথা তোর বউর নামে দেওয়া একই কথা, তোর বউ তো আমাদেরই মেয়ে, আমাদের ঘরেরই মেয়ে। আমি তো আর বুঝে তখন বলতে পারতেছি না যে আমাদের ঘরের মেয়ে সবই ঠিক আছে, কিন্তু ও তো আমার বউ না, ও তো আমার বউ নাই। আমি তো এটা বুঝাইতে পারতেছি না। আমি তখন প্রচণ্ড রকমের টেনশনে পড়েছি। আমি তখন কী করবো না করবো, পাগলা কুত্তার মতো আমি এদিক সেদিক ঘুরতে থাকি। এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই হচ্ছে জোহরা একটা ছেলে সন্তানের জন্ম হতে, একটা ছেলে সন্তান হয়। আমি তখনও খাগড়াছড়িতে, আমি ফোনের মাধ্যমে জানতে পারি যে আমার ছেলে সন্তান হয়েছে। আমার যখন ছেলে সন্তান হয়েছে তখন কিন্তু দোকানের মধ্যে আমার ছোটো ভাইটা ছিল, শাহজাহান ছিল, শাহজাহান দোকানে ছিল। তো শাহজাহান যখন দোকানে ছিল আমি তখন কী করি, শাহজাহানের ওই বাচ্চা হওয়ার কথা ছিল, আমি তখন শাহজাহানের কলার চেপে ধরি, দোকানের মধ্যে কলার চেপে ধরে ওর আমি ঘুষি টুষি দিয়েছি, হারামজাদা তোর বাচ্চা হয়েছে, তুই তোর এরকম কাহিনী কেন করলে, আমি ওকে তখন জুতা পিটা করি, অনেকভাবে মারি। মারার পরে এভাবে আমি জন্মের পরে কখনো কাউকে মারি না, ওরে আমি সত্যি অনেক বেশি মারি। মারার পর ও তখন ওখান থেকে রাগ করে বাড়িতে চলে আসে, ঘরে আসার পর ও তখন এত পরিমাণে রাগারাগি করে ওদের যে ধর্মের কেমনে জানি, এটা ও হয়তো আগ থেকেই করে রাখছে, এটা আমি হয়তো জানতাম না। ওদের ধর্মের ওদের গোত্রের কিছু মানুষকে আস্তে আস্তে হাত করে ওই পাহাড়ের ভিতরে ও একটা মোটামুটি গ্রুপিং করে ফেলে, গ্রুপিং করে ফেলার পরে ওকে যে আমি মারছি, এটা 3 দিন পরে আমি যখন এলাকাতে যাওয়ার পরে ও কিছু পাহাড়ি পোলাপাইন দিয়ে আমাকে মারে। তো আমাকে যে মারে এটা আমি তো আমি জানতাম না যে ও আমাকে মারছে, পাহাড়ি পোলাপানিগুলো আমাকে মারে। যখন মারে আমি তখন এলাকার যে চেয়ারম্যান ছিল তার কাছে বিচার দিই। চেয়ারম্যান ওই পাহাড়ি পোলাপানিগুলোকে নিয়ে যখন জিজ্ঞেস করার পরে জানতে পারে যে শাহজাহান নাকি বলছিল আমাকে মারার জন্য। তখন আর আমি সহ্য করতে পারি না। সহ্য করতে না পেরে আমি জোহরাকে বলি যে এইটা এভাবে আর কোনো দিনও হতে পারে না, এটা আমি আর কোনো দিনও মেনে নিব না, এটার একটা না একটা সুরাহার করতে হবে। হয় আমি ওকে আজকে আমি শাহজাহানকে মেরে ফেলবো, তা না হলে আমি বাবা মায়ের কাছে কালকে সকালের ভিতরে আমি সমস্ত কথা বলে দিব। কালকে সকালের ভিতরে আমি আর এটা নিতে পারবো না, কেন আমার উপরে এত প্রেশার দেওয়া হবে, কেন আমার উপরে এত টেনশন দেওয়া হবে, আমি আর এগুলো সহ্য হয় না। তখন আমার যে বাচ্চাটা আছে আমার বাবুটা, তখন এটা খুব ছোটো একদম, ও দুধ খায়, ওই দুধের বাচ্চা আমি তখন এই কথাটা বলি রাগারাগি করে আমি তখন কী করি, আমি বলি যে খাগড়াছড়ি আমি যাচ্ছি,
কালকে সকালবেলা আমি আসবো, আসার পরে আমি এটার একটা ব্যবস্থা করব। এটা বলে আমি তখন রাত প্রায় 6টা থেকে 6:30 কি 8টার দিকে আমি তখন গ্রাম থেকে খাগড়াছড়িতে আসি, খাগড়াছড়ি শহরে আসি। আসার পরে তো আমি মোটামুটি এখানে থাকতেছি। সকালবেলা 8টা 8:30টার দিকে আমার মা আমাকে কল দিয়ে বলতেছে যে জোহরা নাকি ঘরে নাই। বলতেছে জোহরা ঘরে নাই, জোহরার বাচ্চাও ঘরে নাই। আমি তখন বললাম যে কী বলতেছো, জোহরা ঘরে নাই, জোহরার বাচ্চাও ঘরে নাই মানে কি? ওরা বলে যে না ওরা কেউ ঘরে নাই। আমি বললাম যে তুমি দৌড় দিয়ে দাও তো শাহজাহান আছে কিনা। আমার মা বলে কেন? আমি বলি যাও না শাহজাহানের রুমে যাও। আমার মা তখন শাহজাহানের দরজা ধাক্কা দিয়ে আমার বলতেছে না রে, শাহজাহান নয়, শাহজাহানের ঘরে কোনো কাপড় চোপড়ও নাই। আমি তখন বলতেছিলাম মা তাহলে তো তুমি বুঝতেই পারছো কী হয়েছে। আমি বলি তাহলে তুমি বুঝতেই পারছো যে কী হয়েছে। আমার মা বলে এটা কীভাবে কী হলো? আমি বলি তোমার সাথে আমার কথা আছে, আমি আসতেছি। এরপরে কোনো কিছু না বলে আমি তখন দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পর আমি মাকে ব্যাপারগুলো খুলে বলি যে এই ঘটনা। খুলে বলার পরে মা আমাকে তারা পায়ের জুতা খুলে ইচ্ছা মতো মারে আর বলে যে তুই এটা আগে কেন বললি না? তুই এই ঘটনা, এত বড় একটা ঘটনা, তুই এটা আমাদেরকে আগে কেন জানালি না? আগে কেন তুই এই ঘটনাটা বললি না? তোর এই ঘটনাটা আগেই বলা দরকার ছিল। তুই এই ঘটনাটা আগে না বলে তুই কেন এটা গোপনে রাখলি? আমি বললাম যে মা আমি কী করবো, আমি তো বুঝতে পারিনি যে এটা তোর ডিফিকাল্ট হয়ে যাবে। আমার মা আমাকে বলতেছে যে তুই এটা কী করলি, তুই কেন এই কথাটা আগে বললি না? আমি তখন বললাম যে মা ভুল কি আমি একা করেছি, তোমরা করো নাই? আমি সন্তান বেঁচে থাকার পরেও তুমি বাবা কীভাবে পারলো, বাবা হসপিটাল থেকে বাবা কীভাবে পারলো যে সমস্ত জায়গায় সম্পত্তিগুলো জোহরার নামে লিখে দিতে? আমার বাবার বিবেক কি একটাবারও বাধা দিল না? আমি তো ছেলে আছি, আমার কাছে কেন বললো না? আমার মা তখন দৌড়ে গিয়ে আমার পুপিকে ডাকে, পুপিকে ডাইকা বলে যে আপনি বলেন এখন এই ঘটনা, সমস্ত ঘটনা শোনার পরে তো পুপি একেবারে অজ্ঞানের মতো হয়ে যায়। আমার বাবা কিন্তু তখনও অনেক অসুস্থ, বাবা কথা বলতে পারে না, মুভ হইতে পারে না, অনেক অসুস্থ। তো এরপরে সমস্ত কথাগুলো আমি পুপির কাছে বলার পরে পুপি এবং মা দুজনে মিলে ওদেরকে খুঁজতে বের হয়। খুঁজতে অনেক খোঁজাখুঁজির পরে পানছড়ি একটা জায়গা আছে, সাকমাদের একটা বাড়িতে, পানছড়ি থেকে তাদেরকে ধরা হয় দুজন এবং আমার সন্তান ধরে আনে। ওইখান থেকে আনার পরেই মোটামুটি এখান থেকে আনার পরে ওকে খুব মারে, মানে জোরাকে খুব মারে, আমার পুপি খুব মারে এবং আমার যে ভাই ছিল শাহজাহানকে আমার মা খুব মারে, ওকেও খুব মারে যে তোর আমি লালন পালন করে বড় করছি, ল্যাংটা তোর মা তোরে আমার কাছে দিয়ে গেছিলো, ওইখান থেকে আজকে তুমি এত বড় বানাইছি, তুই কীভাবে পারলি এই কাজ করতে? ওকে খুব মারে। তো মারামারির একটা পর্যায়ে আস্তে আস্তে যখন বিয়েটাই হয়ে গেল তখন আর তো কিছু করার নেই। আমি তখন তাদেরকে সব কিছু খুলে বলি। তখন পারিবারিকভাবে এটা একটা সমাধার ভিতরে আসে। মানে আমরা যেহেতু পাহাড়ে থাকি, পাহাড়ের মধ্যে এরকম না যে সমস্ত বাড়িঘরগুলো একসাথে থাকে। দেখা যায় পাহাড়ের একটা বাড়ি ওখানে আরেকটা বাড়ি ওখানে, মানে এই বাড়িতে একটা ঘটনা ঘটলে আশেপাশে মানুষগুলো খুব একটা জানে না, তাদের অত একটা জানাজানি হয় না। তখন আমি জোহরাকে বললাম, আমার মা তখন জোহরাকে বলতেছে ঠিক আছে যা হবার তা তো হয়েই গেছে, এখন তুই যেহেতু বিল্লালকে ছেড়েই দিয়েছিস, তুই যেহেতু সাধারণের সাথে থাকবি তাহলে কোনো প্রবলেম নেই। তুই যে সম্পত্তি তোর মামা তোর নামে যে সম্পত্তি দিছে ওই সম্পত্তিগুলো তুই লিখে দে, তুই সম্পত্তিগুলো পুনরায় বিল্লালের নামে লিখে দিয়া তুই শাহজাহানের কাছে চলে যা। এটা বলার পর তখন আমার পুপি ওখানে বেটু দেয়। আমার পুপি বলে যে সম্পত্তি ভাইয়া দিয়েছে ও লিখে দিবে, এখনই কেন লিখে দিতে হবে? আগে এটার একটা ঝামেলা শেষ হোক, বিয়ের সাথে ঝামেলা শেষ হোক। যখন ঝামেলা শেষ হওয়ার কথা বলে আমি তখন বলছি ঠিক আছে মা, আমি ওকে কাগজ কলমে ডিভোর্স করবো। এরপরে আমি ওকে কাগজ কলমে ডিভোর্স করি। ডিভোর্সটা করার পরে এরপরে আবারও পুনরায় পারিবারিকভাবে শাহজাহানের সাথে জোহরার বিয়ে হয়। বিয়ে হলে তখন ওই শাহজাহান আর জোহরা আমার পুপির কিন্তু আলাদা একটা ঘর তখন ছিল, পুপির ঘরে থাকতো। এখন আমি আর আমার মা আমার বাবা একটা ঘরে থাকতাম। এইভাবে দিনগুলো কাটতেছে। বাট হঠাৎ করে জোহরা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। জোহরা আর আমাকে সম্পদ দেয় না, আজ দেবে কাল দেবে এটা বলে জোহরা ঘুরেই আছে। জোহরা রেজিস্ট্রি অফিসেও যায় না, জায়গাও দেয় না। তখন আমরা আমাদের এলাকার যে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এলাকার যত মানুষ আছে সবাইকে আমরা ব্যাপারগুলো জানাই। মোটামুটি সবাইকে আস্তে আস্তে ব্যাপারগুলো জানাই যে এই ঘটনা সবাইকে জানাই। বাট সবাই বলতেছে যে একবার কালা কাগজে সাদা দাগ, মানে সাদা কাগজে কালা দাগ উঠে গেছে, এটা আর উঠাইতে পারবে না, কলমের কালি মোছা সম্ভব না, এটা পেন্সিলের কারণে যে মুছে ফেলবে, এটা কলম দিয়ে হয়ে গেছে, ওই মেয়ের নামে হয়ে গেছে। এখন ওই মেয়ে যদি ফিরাই না দেয় তাহলে এটা কিছুই করার নেই। আমি তখন বললাম যে এটা কেমন কথা বলতেছেন, ও ফিরেই না দিলে কিছু করার নেই, মানে আমার বাপের সয় সম্পত্তি, ও আমার সাথে এত বড় ক্রিমিনালি করলো, এত বড় বেইমানি করলো, ও দিবে না কেন? এটা বলে আমি তখন ওই গ্রামবাসীর সামনেই জোহরাকে ধরে মারি। জোহরাকে প্রচুর মারি, আমাকে সবাই ধরে রাখতে পারে না, আমি তাকে খুব মারি, এতভাবে মারি যে আমি বলে বোঝাতে পারবো না, আমি এত পরিমাণ তাকে মারি। তো মারার পরে যাই হোক আমি আর ওইটা বলি না, ওটা বলার পরে মারি তো সে ওখান থেকে চলে যায়, সন্তানটা নিয়ে চলে যাওয়ার পর এখানে আমার যে ভাই আছে
আমার ভাই মানে যে শাহজাহান আছে, শাহজাহানকে আমি বলি যে, "দেখ শাহজাহান, তুই তো ব্যাপারটা সব কিছু জানোস। তুই আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিস। তুই কান্নাকাটি করার কারণেই কিন্তু আমার বাবা-মা এই ভুলটা করছে। এখন তুই তোর বউকে বল আমার নামে জায়গা সম্পত্তি লিখে দিতে। যদি লিখে না দেয়, আমি কিন্তু তোদের ২ টাকে ১ টাকাও ছাড়ব না।" এটা বলে জোহরা তখন কান্নাকাটি করে মানে ওইখানে দরবারের মধ্যে সে সবশেষ কান্নাকাটি করে বলতেছে, "আমি কি আমার মায়ের পক্ষে যাব? নাকি আমার জামাইয়ের পক্ষে যাব? নাকি আমি আমার আপনার পক্ষে যাব? আমি কার পক্ষে যাব? আমি কারো পক্ষে যাব না। আমি এই দুনিয়া ছেড়েই চলে যাব।" এটা বলে। আমি তখন বলি যে, "দুনিয়া ছেড়ে চলে যাবি কেন? তুই তোর আমার নামে জায়গা লিখে দে। আমার নামে জায়গা লিখে দিলে তো প্রবলেম নাই। আমার নামে জায়গা লিখে দিয়ে তুই শাহজাহানের সাথে থাক। শাহজাহানের সাথে থাকলে তোর প্রবলেমটা কি?" ও তখন বলে যে, আমি কারো সাথে থাকবো না। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো।" এটা বলে খুবই কান্নাকাটি করে। কান্নাকাটি করে আমি তখন বলতেছি যে, "দেখ, আমি ২ দিনের টাইম দিলাম। ২ দিনের ভিতরে এটা একটা সমাধা করবি। তা না হলে আমি থানায় গিয়ে মামলা করব। আমি থানায় গিয়ে মামলা করব এবং মামলার পরে যা, যা করা দরকার আমি সব কিছু করব।" এটা আমি বলি। তো বলার পর আমি তখন এতে চলে আসি। খাগড়াছড়ি চলে আসি। খাগড়াছড়ি চলে এসে আমি ওখানে কাজ করতেছি প্রায় ১ সপ্তাহ মতো আমি আর বাড়িতে যাই না। ১ সপ্তাহের মতো বাড়িতে যাই না। ওইখান দিয়ে আমি বাড়িতে মাঝে, মাঝে মাকে ফোন করে শুনতেছি যে শাহজাহানও নাকি জোহরাকে মারে এবং জোহরার মাও নাকি জোহরাকে মারে। মানে খুবভাবে মারে। কেন মারে? কেন তার উপরে অত্যাচার করে? এটা আমি কিছুই জানি না। কিছুই না জানার পরে এরপর আমি কী করি, আমার মাকে বলি যে, "মা, তুমি একটু জোহরাকে মোবাইলটা দাও। আমি একটু জোহরার সাথে কথা বলি।" তো ওইদিন মানে ওই দিনে সন্ধ্যার সময় তো মা আমাকে জোহরাকে দেয়। দেওয়ার পর আমি জোহরার সাথে কথা বলি। আমি বলি, "কী ব্যাপার? তোর জামাই তোকে মারে, তোর মা তোকে মারে, কারণটা কি? কী হয়েছে?" আমাকে বলে, "আমি সম্পদ লিখে দিব। এটা আমার মাও চায় না, আমার জামাইও চায় না।" আমি বললাম যে, "কী বলিস?" বলে, "মা, আমার জামাই তারা দুজনেই বলতেছে যে আমি জায়গা লিখে দিতে পারবো না তোমার নামে।" আমি বললাম যে, "দেখ জোহরা, তুই বেইমানি করিস না।" ও বলে, "আমি কীভাবে কী করব বলেন? আমার স্বামী আমাকে বলতেছে আমি যদি এই জায়গায় লিখে দিই তাহলে আমার স্বামী আমাকে ছেড়ে দিবে।" আমি বলি, "তোর কোন স্বামী বলতেছে? যে স্বামী আমার ঘরের নুন ভাত খেয়ে বড় হইছে, আমার ঘরের নুন ভাত খেয়ে যে বড় হইছে, তখন সে আমাকে বলতেছে যে, 'ভাইয়া, আপনি জানেন না, এখন কিন্তু শাহজাহান আর শাহজাহান নাই। শাহজাহান এখন চাকমা ছেলেদেরকে নিয়া মোটামুটি একটা গ্রুপ গড়ে তুলছে। ওই গ্রুপের মধ্যে যেকোনো সময় আপনাকেও মেরে ফেলতে পারে। ভাই, আপনি একটু সাবধানে থাকবেন।' এবং আমি জানি না আমার মাও কেন শাহজাহানের এত পক্ষ নিয়ে নিল। আমি তখন বলি, "শোন, আমার এইগুলো বুঝাইতে আসিস না। আমি যদি কিছু করতে না পারি, আমি যদি অন্য কিছু করতে না পারি, আমি তোরে গুলি করে তোরে মাইরে ফেলবো।" এটা বলি। বলার পরে সে আমাকে বলে, "ভাইয়া, আপনি এটাই করেন। আপনি আমারে মেরে ফেললে সব কিছু সমাধা হবে।" কান্নাকাটি করতে, করতে লাইনটা কেটে দিয়ে পরের দিন সকালবেলায় আমার মা আমাকে ফোন করে বলে যে জোহরা নাকি আত্মহত্যা করেছে। আমি তখন বললাম যে, "জোহরা আত্মহত্যা করেছে?" এটা শোনার পর আমি তখন দৌড়ে কোনো কিছু না বুঝে আমি জোহরাকে দেখার জন্য গেলাম এবং যাওয়ার পরে দেখলাম যে ওকে ঘরের দেওয়ালে শোয়ায় রাখছে। গলার মধ্যে ফাঁসি দেওয়া এবং ওরা জাস্ট ২ থেকে ২.৫ ঘন্টার ভিতরে তাড়াহুড়ো করে জোহরার মা এবং শাহজাহান মানে ওকে তাড়াহুড়ো করে, মানে এলাকাতে কোনো মাইকিং নেই, কিচ্ছু নাই, কোনো কিছুই বলে নাই। মানে এলাকার মানুষগুলো জানে না। ২ ঘন্টার মধ্যে ওকে মাটি দিয়ে দেয়। ওকে মাটি দিয়ে দেওয়ার পরে মানে আমার কাছে মাটি দেওয়ার পরে এরপরে আমার যে ওকে মাটি দেওয়ার পর আমি এলাকার মানুষগুলোকে জানাই। অনেকেই তখন বলে যে, "কী ব্যাপার? এটা জানালি না কেন? শোনালি না কেন?" তখন ওর বাবা আমাকে মানে জোহরাকে এবং শাহজাহানকে এবং জোহরার মাকে যখন প্রেশার দেওয়া হয় তখন তারা বলে যেটা যেহেতু ফাঁসি দিছে, থানার ভিতরে জানলে, পুলিশে জানলে হয়তো কাটবে, এই করবে, সেই করবে। ও যাতে লাশটাকে কষ্ট না দেয়, এইজন্য আমরা মাটি দিয়ে ফেলছি তাড়াতাড়ি। কারণ মাটি দিয়ে ফেললে তারা এটাকে উঠাইতে পারবে না। আমি তখন বললাম যে, "ওরা তো গ্রামবাসীকে বুঝিয়ে ফেলছে এভাবে, আমি আর কিছু বলি না।" এভাবে কিছুদিন কাটতেছে। আমি তখন মানে কোর্টের দুয়ারে এখানে সেখানে অনেক জায়গায় গেলে হাঁটাহাঁটি করেছি এই জায়গার এখন কী হবে। এখন যত উকিলের সাথে কথা বলি, সবার সাথে কথা বলি, সবাই বলে যে জায়গার মালিক এখন ওর আত্মীয়স্বজন হয়ে গেছে। আমিও, আমার বাবাও কিছুটা হইছে এবং আমার যেই মানে পুপি আছে, পুপি হইছে এবং পুপির যিনি হাসব্যান্ড আছে, যে হাসব্যান্ড তাকে ছেড়ে দিছে, তাকে ডিভোর্স করে দিছে, সে হাসব্যান্ডও এই জায়গার মালিক এবং আমার যেই মানে ফুফাতো ভাই মানে আমার যে ভাই আছে আরকি, ছোট ভাই শাহজাহান, যাকে আমার বাবা দুধ কলা দিয়ে বড় করছে, সেই শাহজাহানও নাকি এই সম্পত্তির মালিক। আমার সম্পত্তির মালিক এখন আমার পুপি, আমার ফুফা এবং আমার যেই মানে জোহরা ছিল, জোহরা হাসব্যান্ড শাহজাহান। মোটামুটি সবাই এই সম্পত্তির মালিক। আমি প্রত্যেকটা মানুষের কাছে কাগজ কলম নিয়ে প্রত্যেকদিন দৌড়াই যে, "আমার জায়গাটা দিয়ে দেন, আমার জায়গাটা দিয়ে যান।" আমি কারো কাছে এই জায়গাটা পাই না। কেউ আমাকে এই জায়গাটা ফিরায় দেয় না। এখন আমার অবস্থাটা এরকম হইছে যে আমি চাকরি করে কোনোভাবে আমার বাবা-মাকে নিয়ে খেয়ে পরে বেঁচে আছি। আমি কিন্তু মন থেকে একটা কথা বলি, এটা হয়তো বলাটা ঠিক হবে কিনা আমি জানি না। বাট এরপর আমি বলি যে জোহরা মারা যাওয়াটা আমার কাছে কোনোভাবে আত্মহত্যা মনে হয় না। আমার কাছে মনে হয় যে জোহরাকে পরিকল্পনা করে ওর মা এবং ওর ভাই মানে ওর হাসব্যান্ড শাহজাহান মেরে ফেলছে। কারণ ও বেঁচে থাকলে ও আগে পরে আমার নামে জায়গাটা লিখে দিত। ও আমার নামে লিখে দিত, ওর কথাবার্তা আমি এরকম কিছু পাইছিলাম। যাতে ও জায়গা লিখে দিতে না পারে, এজন্যই হয়তো ওকে মেরে ফেলা হয়েছে। আমি এটা জানি না। কিন্তু মন থেকে একটা কথা বলি, আমার জীবনে আমি যদি কাউকে ভালোবেসে থাকি, আমার লাইফে যদি ভালোবাসা বা বউ এই টাইপের যদি কাউকে আমি পেয়ে থাকি, আমি জোহরাকে পাইছিলাম। আমি জোহরাকে
মন থেকে ভালোবেসেছিলাম এবং মৃত্যুর পরেও এখনও অনেকগুলো রাত আমি জোহরার কবরের কাছে যাই, ওখানে কবর জিয়ারাত করি। আমার জায়গা সম্পত্তি নিয়ে গেছে, আমি জানি না শেষ পর্যন্ত এগুলো পাবো কিনা। তবে আপনার কাছে দোয়া চাই আপন ভাই, আপনি মন থেকে দোয়া করবেন যেন জোহরা মানুষটা অনেক ভালো ছিল, কিন্তু ওর উপরে কেন এই ধরনের আজাব আসলো, কেন এই কাজগুলো করলো, এগুলো কিছু জানেন। আর আমার সম্পদগুলো আমি ফিরে পেতে পারি কিনা, এই ধরনের কোনো আইডিয়া আপনার আছে কিনা, যদি পারেন আমাকে বলবেন। আপনি অনেক ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার মুখ থেকে খাগড়াছড়ির ছেলে বিল্লালের জীবনের এই করুণ বাস্তব কাহিনীটা শোনার জন্য। আচ্ছা, এখানে বিল্লালের যে একটা সন্তান ছিল ওর কথা বলা হয় নাই, এখানে আমি লেখাটা স্কিপ করে গেলাম। আমি আসলে অনেক লেখার মাঝে এটা স্কিপ হয়ে গেছে। ওর সন্তানটা এখনও আছে, এটা লাস্টে লেখা ছিল যে সন্তানটা এখনও আছে, ওর পুপির কাছে আছে। ওর পুপির কাছে ওর সন্তানটা আছে এবং অনেক ভালো আছে। পুপি এবং ওর মা দুজনে মিলে সন্তানটাকে মানে আদর করে। সন্তানটার নাম হচ্ছে ইব্রাহিম ইসলাম। ইব্রাহিম ইসলাম শুভ। ইব্রাহিম ইসলাম শুভ ছিল তার সন্তানের নাম। ইব্রাহিম ইসলাম শুভ, এবং এই শুভ এখন হচ্ছে মানে দুটো পরিবারে আছে। ওর মানে ওই যে ওর পুপির কাছেও থাকে, মানে বিল্লালের পুপির কাছেও থাকতেছে, আবার হচ্ছে বিল্লালের মায়ের কাছেও থাকতেছে, এভাবেই থাকতেছে। এবং শাহজাহানও আছে, মানে ওই এলাকাতেই আছে, ওদের বাড়িতেই আছে, বাট এভাবেই সব কিছু হ্যাঙ্গিং হয়ে আছে। তো আসলে এই গল্পটা আমার হৃদয়টাকে অনেক বেশি স্পর্শ করেছে বন্ধুরা। একটা মানুষ বোকামি করে জীবনে জানে, কিন্তু এত বড় বোকামিও কি মানুষ করতে পারে, যেখানে নিজের বউ, আমি এই ব্যাপারটা মানে আমি খুবই সারপ্রাইজ হয়ে গেলাম স্টোরিটা পাওয়ার পর। আমি চিন্তা করতেছি যে নিজের বহুকে কীভাবে, তার বিবেককে একটাবার বাধা দিল না যে আমার বউ, ঠিক আছে দিয়ে দিতে পারতো, কিন্তু এখানে আমি শাহজাহান ভাইকেও মানে বিল্লালকে অনেক বেশি দোষ দিতে পারি না, কারণ শাহজাহান এবং হচ্ছে জোহরা তাকে খুব ভালোভাবে প্রেশার দিয়ে বুঝাইছিল যে যদি তাকে ছেড়ে দেয় বা এখন যদি জানাজানি হয় তাহলে হয়তো জোহরাকে শাহজাহানকে বের করে দিবে বাড়ি থেকে। আসলেই বের করে দিতেছে, ওই সময় জানলেও হয়তো একটা প্রবলেম হতে পারতো। সবার ভালো দেখেছে বিল্লাল, কিন্তু বিল্লালের ভালোটা কেউ দেখে নাই, এটাই হচ্ছে বড় কথা। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। আপনি সবার জন্য করবেন, কিন্তু আপনার জন্য কেউ করবেন। এই বিল্লাল এখন সবশেষ খুব মানবতার জীবনযাপন করছে, তার চোখের সামনে তার জায়গা সম্পত্তি তার পুপু এবং তার ছোটো ভাই ভোগ করছে, সে এগুলো দেখতে পারতেছে, বাট কোনো প্রতিবাদ করতে পারতেছে না, তারই চোখের সামনে হচ্ছে। এখনও সে মাঝে মাঝে জোহরার কবরের কাছে যায়, ওই কবরের কাছে সে অনেক সময় কাটায়। বিল্লাল এবং জোহরা দুজনেই খুব ভালো মানুষ ছিল। আমি আশা করি, জানি না জোহরার যদি আত্মহত্যা হয়ে থাকে তাহলে তো আল্লাহই ভালো জানে সে কেমন আছে। যদি আত্মহত্যা না হয় তাহলে আল্লাহ যেন মেয়েটাকে পরপারে ভালো রাখে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। যাই হোক বন্ধুরা, গল্প থেকে যেটা শিখেছেন এটা অ্যাটলিস্ট মনে রাখবেন, জীবনে সরল হবেন, তবে এতটাও সরল হবেন না যতটা সরল হলে এই দুনিয়ার মানুষগুলো আপনাকে নিয়ে কখনো ফুটবল বানাবে, কখনো ক্রিকেট বল বানাবে। সো ভেরি ভেরি বি কেয়ারফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।